আজকে আমার সেকেন্ড সেশন রেকর্ডিং স্টার্ট করে দিলাম। কয়জন জয়েন করছে আমরা? 4 জন, আলহামদুলিল্লাহ ইনাফ। একটা সেশন স্টার্ট করার জন্য যথেষ্ট। আর কেউ কি আসবে কিনা হোয়াটএভার, আমরা শুরু করেই বলতে থাকি। আছেন তো নাকি সবাই? পার্থ ভাই, আব্দুল আলমিন ভাই, উত্তম কুমার ভাই। ওকে ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, 24 কালকে 24 তাড়াহুড়ো বলতে গেছিলাম তো, অনেকে মাথায় নাও কাচিতে পারে। 24-25 বলেই যাবো আজকে, সমস্যা নেই। 24-25 বলছিলেন আর কি। তারপরেও একটু বইলা যাই, নইলে কেমন জানি লাগে। বলি 23 পর্যন্ত ভালো মতো বলছিলাম, পর 24-25 তাড়াহুড়া করে বলছি, দেখাই দেয়নি। তাও একটু দেখাই দিই। দেখেন, এই ধরনের অঙ্ক তো আমরা করতেছিলাম না আগে। তো এটার আরেকটা এলাবোরেট অঙ্ক হচ্ছে এরকম, যে পি দেওয়া আছে, যে আগের টার্ম দেখেন পি এন, একটা টার্ম হচ্ছে তার আগের টার্মের সাথে 10 গুণ করার পর 2 বিয়োগ। আচ্ছা, খুব ভালো কথা। তো বলা আছে পি ওয়ান দেওয়া আছে, তো পি ফোর এর ভ্যালু চাইছে। তাহলে এখন চিন্তা করেন যে এই যে পি টু কি হবে, এখানে সিরিয়াল জাস্ট যাবেন। পি টুর মান হচ্ছে, তাহলে কি হবে একটা দেখাই দিই, যে পি টুর মান হবে পি ওয়ান, যেটা এটার সাথে 10 গুণ। 10 গুণ মানে 20 বিয়োগ 2 কত 18, তাই না? 18। রাইট। তারপর পি থ্রি কি হবে, এটা মুখে মুখে বলা, মুখে মুখে একটু টাফ হবে, তারপর বুঝতেছি যে বুঝতে চেষ্টা করি কি হবে। 18 গুণ, 178। হ্যাঁ হ্যাঁ 178, 18 গুণন 10 180 বিয়োগ 178, নাইস। আর তাহলে পি ফোর কি হবে, পি ফোর হবে হচ্ছে 1780 বিয়োগ 2, তাই না? 1778। এক্স্যাক্টলি 1778। এই মুখে মুখে অঙ্ক, কোন ক্যালকুলেটরের কোন দরকার নেই। 1778। ওকে, ক্লিয়ার এটা। নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা আমি একটু তাড়াহুড়ো করে দেখাইছিলাম, ঠান্ডা মাথায় দেখিয়ে দিই, সমস্যা কি। এই অঙ্কটা এরকম ছিল, এস মাইনাস ওয়ান ইকুয়াল টু, এটা দেওয়া ছিল, জাস্ট একটু উল্টায় নিলে আমাদের জন্য অঙ্ক করার সুবিধা হবে নেক্সট ম্যাথে বের করার জন্য। যে এস এন এর মান তাহলে কত হবে, একটা টার্ম, এটা জাস্ট ফোরটাকে ওই পাশে নিলে হচ্ছে 4 ইন্টু এস এন মাইনাস ওয়ান। মানে ব্যাপারটা হচ্ছে একটা টার্ম বের করতে গেলে আমার তার আগের টার্মের সাথে জাস্ট 4 গুণ করতে হবে। এখন চিন্তা করেন যে এস ফোর বের করতে হবে, এস ফোর বের করতে গেলে আর দেওয়া আছে এস ওয়ান, তাহলে এস ওয়ান এর সাথে আমি কয় ধাপ যাব? এস টু তে একবার, এস থ্রি তে একবার, এক্স ফোর, 3 ধাপ যাব না? কথা বুঝতে পারছেন? এস সাপোজ এস টু বের করতে কি করতে হবে, এস ওয়ান, 2 3 4। এস এই যে এস ওয়ান এর সাথে আরেকটা কত 4 গুণ করতে হবে। ঠিক একইভাবে যখন এস থ্রি তে যাবো, তাহলে আরেকটা 4 গুণ করতে হবে, তাই না? এস ওয়ান এর সাথে। এইটাই তো মানের সাথে আপনি জাস্ট 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। কত শর্টকাট করলে কত হয়? 64 সাথে 4 গুণ মাইনাস 4 গুণ করতে হবে, -256। 64 সাথে, তাই না? 4 হ্যাঁ গুণন হ্যাঁ 4 4 গুণন গুণ 4, করতে হবে। এক্স্যাক্টলি। মাইনাস 4 গুণ করতে হবে ভাই, -4 গুণ করতে হবে। -4 এর সাথে আমি ওই -256। হ্যাঁ 64 গুণ করব, মানে 4টা 4 নাকি 3টা 4? হ্যাঁ 3টা 4 রাইট, আর 3টা 2টা 4, 4 টু দি পাওয়ার 3। ওকে, 4 টু দি পাওয়ার 3 মানে 3 ধাপে যাব না, যে 4 টু দি পাওয়ার 3 গুণ করতে হবে মনে হয়, জাস্ট এটা। ওকে, এটা ক্লিয়ার। নেক্সট আমরা 25 থেকে শুরু করি, মানে সরি 25, হ্যাঁ 25 তো গেলাম, 26 থেকে শুরু করি আমরা নাকি? ওকে, নেক্সট এলিমেন্ট দেন বলা আছে সিকোয়েন্স এ ইজ ডিফাইন্ড বাই কত, এ আগের টার্মের সাথে জাস্ট 2 যোগ করে, আগের সাথে 2 টার্ম যোগ করলেই হবে, আর কিছুই না, কোনো গুণ টুনের কোনো ঝামেলা নাই। তাহলে এখান থেকে আমরা দেখি ফার্স্ট টার্মটা তাহলে 45, সেকেন্ড টার্ম যদি জাস্ট শুধু যোগ থাকে তাহলে বুঝবেন যে এটা জাস্ট একটা সমান্তর ধারা, বা যদি বিয়োগ থাকে তাহলে সমান্তর ধারা ফর্মুলাগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, মানে সিম্পল অ্যারিথমেটিক মিন যেটাকে বলে, আমরা অ্যারিথমেটিক মিনের ফর্মুলাগুলো ইউজ করতে পারবো যদি শুধু মানে থাকে, যোগ বিয়োগ থাকে একটা টার্মের সাথে। ওকে, তাহলে দেখেন ফার্স্ট টার্ম 45, তাহলে এই যে এটা হচ্ছে টার্ম, মেইন টার্মটা। তাহলে আমাদের কি চাইছে, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 100 টার্ম অফ দি সিকোয়েন্স। প্রথম 100 টার্মের মান কত? আমরা এটা দুই ভাবে করতে পারি। যারা অ্যারিথমেটিক মিনের অঙ্ক করছেন তারা জানেন যে একটা ফর্মুলা আছে সাম বের করার, হচ্ছে
ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইনটু হচ্ছে যতগুলা টার্ম, মানে সাপোজ এন টার্ম, যে কয়টা টার্ম, এটা একটা ফর্মুলা আছে অ্যারিথমেটিক মেজর। আরেকটা আছে ডাইরেক্ট n/2, ওইটারই একটা নামান্তর আর কি, যে এটা 2a প্লাস n-1 ইনটু d, তাই না? এই ফর্মুলাটা আছে না? ব্র্যাকেটটা কি বাইরে গেল? ধুত, এই ব্র্যাকেটটা প্রতিবার বলে দিই, এখানে আমরা ব্র্যাকেটটা এটাও বের করতে পারেন, অথবা এখান থেকেও বের করতে পারেন। তখন ক্ষেত্রে লাস্ট টার্মটা আমাকে জেনে নিতে হবে, লাস্ট টার্মের ফর্মুলা তো আমরা জানি। তো এটা দুই স্টেপে করতে পারেন, অথবা ছোট ছোট দুইটা স্টেপে করতে পারেন, আবার বড় একটা স্টেপে করতে পারেন। এখানে জাস্ট মানগুলো জানি যে এর মান হচ্ছে 45, ডি এর মান হচ্ছে 2, আর কি এন দরকার, এন হচ্ছে 100। বসাইলে মান আসবে না, এখান থেকে মান পাওয়া যাবে না। তো এখান থেকে মান কত আসে দেখেন তো, আমার মেবি কত আসে, কত আসার কথা, আনসারটা দেখে নিই। $1440 আসে, রাইট? এই যেটা এই মানটা আসবে, এটা করে ক্যালকুলেট করলে 14,400। 1400, হ্যাঁ মানে সরি 14,400 আসে আর কি। এটা তো এটা তুমি দুই ভাবেই করতে পারো, এখানে ডাইরেক্ট বসায় যদি করতে চান সেটা করতে পারেন, আর এখানে ফার্স্ট টার্ম লাস্ট টার্ম ডিভাইডেড 2/n করে করতে চান, আমার কাছে এই পদ্ধতিটা বেটার লাগে, কারণ এখানে মুখে মুখে করার সুযোগ বেশি। লাস্ট টার্মটা কিভাবে বের করে, লাস্ট টার্মের ফর্মুলাটা জানি, মানে 100 টার্ম বের করার জন্য ওই যে ফর্মুলা হচ্ছে a প্লাস 100 মাইনাস 1 ইন্টু d। এখান থেকে আমরা ডাইরেক্ট 100 তো টার্মের মান বের করে ফেলতে পারবো। এখান থেকে করে জাস্ট ফার্স্ট টার্ম এইটাও করতে পারেন, যে কোনো ভাবে করেন আপনার আনসারটা আসবে। ওকে, তাহলে আমাদের এটা ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাই। সাতাশ নম্বর দেখেন, এই অঙ্কটা বলছে যে একটা সার্টেন সিকোয়েন্স দেওয়া আছে, যে সার্টেন সিকোয়েন্সের টার্ম n, একটা n ইজ ডিফাইন্ড বাই দ্য ফর্মুলা এত, কি যে একটা টার্ম হচ্ছে কিভাবে বের করব, তার আগের টার্মের সাথে আমরা 10 যোগ করবো শুধু, এর মানে জাস্ট 10 যোগ করে গেলেই এই সিরিজটা পাওয়া যাবে। আচ্ছা, ভালো কথা, কিন্তু ক্লু হিসাবে কি সিআর দেওয়া নেই, এটা একটা ক্লু। আর হচ্ছে কি যে বলা হয়েছে পজিটিভ ডিফারেন্স বিটুইন, মানে কোন টার্ম দেওয়া নাই তুলনা করার জন্য, কিন্তু বলছে যে পজিটিভ ডিফারেন্স বিটুইন এততম টার্ম আর এততম টার্মের মধ্যে পজিটিভ ডিফারেন্সটা কত। তাহলে আমরা কি জিনিস চিন্তা করি, এততম টার্ম আর এততম টার্মের মাঝখানে কয় ধাপ আমরা আগাইছি? 5টা ধাপ না? 11, 12, 13, 14, 15। এই যে টার্মটা ছিল, এই টার্মের থেকে এই টার্ম 5 ধাপ আগানোর পরে এই টার্মটা আসছে, তাই না? তাহলে কত টাকা আইছে আসলে, মানে 5 ধাপ আগাইছে 10 করে, এর মানে 50 ধাপ আগাইছে না? এর মানে এদের পজিটিভ ডিফারেন্সটা 50 হবে না? মুখে মুখে বলা যায় না এটা? কথা বুঝতে পারছেন? এটা আনসার হচ্ছে 50। হ্যাঁ, এটা খুবই, এটা আরো ইজি ম্যাথ, জাস্ট বোঝাই যাচ্ছে যে এটা পজিটিভ কত, ডিফারেন্সটা কত হবে। ওকে, ক্লিয়ার এটা। নেক্সটে যাই। বলা হয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, এরকম অঙ্ক আসতে আরো কয়েকটা পাবেন, যেরকম বড় ডাকের অঙ্ক। একটা ফিজিক্যাল ফিটনেস টেস্টে স্কোর বের করার ফর্মুলা হচ্ছে এটা 2ps মাইনাস 45m। এটা হচ্ছে আমাদের স্কোর বের করার ফর্মুলা, মানে জাস্ট বসছে এই ফর্মুলা দিয়ে তারা বের করতে হবে মনে করেন। যেখানে পি হচ্ছে কি, পি আর এস হচ্ছে পুশ আপ আর সিট আপের সংখ্যা। পি হচ্ছে পুশ আপ, এইচ হচ্ছে সিট আপ, মনে রাখবেন, পি পুশ আপ, এস সিট আপ। ওকে, যেটা 1 মিনিটে করতে পারে। আচ্ছা, ঠিক আছে, ফর ইচ অ্যাক্টিভিটি। আর এম ইজ দ্য নাম্বার অফ মিনিটস দ্যাট অ্যান অ্যাথলেট টেকস টু রান আ মাইল। এম সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা, যে সংখ্যা দিয়ে যত নাম্বার, মানে যত মিনিট সে রান করে, টোটাল দ্য নাম্বার অফ মিনিটস দ্যাট অ্যাথলেট রান, একটা মাইল রান করতে যত মিনিট খরচ করে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। এখন দেখেন,
ডিউরিং দ্য টেস্ট আব্রাহাম ডিড 21 পুশ আপ এন্ড 30 সিট আপ। আর জাভেদের সাথে তুলনা হবে। আর হচ্ছে র্যান 10 মাইলস, মানে র্যান দ্য মাইল ইন 10 মিনিটস, মানে 1 মাইলই দৌড়াইছে সেটা 10 মিনিটে। সবাই 1 মাইলই দৌড়াবে, বেশি মাইল দৌড়াবে না, কিন্তু এটা টাইমটা কত এটাই হচ্ছে আসলে। ওকে, 8 মিনিট দৌড়াইছে। আর জাভেদ বলছে জাভেদ গট দ্য সেম স্কোর পাইছে ঠিকই, কিন্তু সে 4টা পুশ আপ বেশি দিছে আর 12 মিনিটে ওই মাইল শেষ করছে। তাহলে কত সিট আপ হয়? তাহলে আমরা প্রথম দুইটা কেস পাইলাম, একটা হচ্ছে আব্রাহামের কেস আর একটা হচ্ছে জাভেদের কেস। তাহলে আমরা ফার্স্ট আব্রাহামের কেস থেকে দেখি আমরা কি আসে। ওই স্কোর, সেম স্কোর যেহেতু পাইছে, ওই আব্রাহামের স্কোরটাকে আমরা বের করে নিই। তাহলে আমরা জাস্ট এখানে মান ইনপুট দেবো, খুব ইজি। যে পি এর জায়গায় যে 21 বসাবো, তাহলে 2 ইন্টু 21 ইন্টু দেখেন এস, কতগুলো পুশ আপ? 30 পুশ আপ, মাইনাস 45 ইন্টু এম কত মিনিট? 10 মিনিট শেষ, ইন্টু এম। তাহলে এটা এই যে এটা গুণ করে যা আসবে এটার সাথে বিয়োগ দিলে কত আসবে? স্কোরটা আসবে হচ্ছে 810, তাই না? মেবি, হ্যাঁ 810 স্কোর আসে। তাহলে আব্রাহামের স্কোর এবং জাভেদের দুইজনের স্কোর যেহেতু সেম, তাহলে দুইজনের স্কোরই 810 আসছে। খুব ভালো কথা। তাহলে এখন কিভাবে স্কোরটা আসলো দেখেন। জাভেদ, ক্লিয়ার করে নি এটা, জাভেদ 4টা পুশ আপ বেশি দিছে। এর মানে কয়টা পুশ আপ দিছে সে? 25টা পুশ আপ দিছে, ঠিক আছে? 25টা পুশ আপ দিছে। কত ছিল? 2 ইন্টু 25টা পুশ আপ ইন্টু এস, সিট আপের মান আমরা জানি না, এসটা এস এর মতো থাক, বিয়োগ 45, কত মিনিট ধরেছে? 12 মিনিট। আচ্ছা ঠিক আছে, 12 মিনিট, তাহলে 12 গুণ হবে। এটাই ইকুয়াল টু 810 না? কারণ সেম স্কোর। তাহলে এখান থেকে আমি যদি এস এর মানটা বের করতে জাস্ট এটা এই পাশে নিয়ে যাব, বিয়োগ দিব, পরে এটাতে এখানে হবে কত, যেটাতে ভাগ দিব। তাহলে কত মান আসে? এস এর মান আসে হচ্ছে 27, মেবি মনোযোগ পরে 27 আসবে, দেখেন তো আসে না? হ্যাঁ 27। এটা তখন সলভ করলে জাস্ট 27 চলে আসবে। এটাই হচ্ছে পুশ আপ। হাউ মেনি সিট আপস ডিড জাভেদ গিভ ইন 1 মিনিট? তাহলে জাভেদ আসলে 27টা পুশ আপ দিছে। এই হচ্ছে পুশ আপ বলে সিট আপ দিছে, সরি আমি পুশ আপ বলতেছি। সিট আপ কয়টা দিছে বলছিল? সিট আপ তাহলে 27টা দিছে। এই হচ্ছে অঙ্ক। ক্লিয়ার এটা? বল। 27 সিট আপ তো সে 12 মিনিটে দিচ্ছে, হ্যাঁ চাইছে তো 1 মিনিটে কত দিচ্ছে? সবই 1 মিনিটে, সব হিসাবই 1 মিনিটে হচ্ছে। দেখেন প্রত্যেকটা এই যে where P and S are the number of push up and sit up of an athlete can do in 1 minute, সবই 1 মিনিটের হিসাবই। মানে আমি 1 মিনিটে কতগুলো করতে পারি সেটাই আসলে এটার কাউন্ট হবে, বুঝলেন না? একটা প্রতিযোগিতাতে তো আর ইচ্ছা মতো সময় দিবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তো দেবে সে কে কয়টা দিতে পারে। ওইটা হচ্ছে 1 মিনিট। আর দেখেন এই যে একটা মাইল ফিক্স করে দেওয়া আছে যে 1 মাইল রান করতে কত টাইম লাগে, এটা হচ্ছে মাপ করার কাঠি। আর এদিকে 1 মিনিটে কতগুলা দিতে পারে, সবই 1 মিনিটেরই হিসাব হচ্ছে। বুঝতে পারছেন ভাইয়া? না আমি নিচেটা ক্লিয়ার হলাম না। 1 মিনিটের হিসাব হচ্ছে বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, এই আমরা যেটা ক্যালকুলেট করতেছি সেটা 12 মিনিটের না? কেন 12 মিনিটের? কেন 12 মিনিট তো হচ্ছে মাইল রান করার ভাইয়া, 2টা এক্সারসাইজ 3টা এক্সারসাইজ, ওটা শুধু রানেরটা 12 একটা মিনিট আর 10 পুশ মিনিট। আপ, একটা সিট আপ, আর একটা হচ্ছে দৌড়াদৌড়ি, 3টা এক্সারসাইজ না? পুশ আপ আর সিট আপ হচ্ছে 1 মিনিট করে যতগুলা দিতে পারে। আর মাইলে যেটা দৌড়ানোর হিসাব হচ্ছে মিনিটে হবে। এখানে 1 মাইল দৌড়াইতে কত মিনিট সময় নেয়? ও নেয় 10 মিনিট, ও নেয় 12 মিনিট, এই হচ্ছে কারণ। এটা তো আলাদা একটা হিসাব ভাইয়া, ওটার সাথে ওটা কেন যাবে? আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা। মানে ওই যে হুম হুম 45 ইন্টু এম, মানে ওইটার সাথে যোগ হবে এই যে এম 12টা, ওইখানে আমি গুণ করে দিলাম না 12টা। ওকে, এটা 12 মিনিট ঠিক হচ্ছে আছে। র্যান দ্য মাইল, র্যান দ্যাট মাইল, মানে 1 মাইল। সেই 1 মাইলকে 12 মিনিটে দৌড়ায়, ও আগেরটা 10 মিনিটে দৌড়ায়, একটু বেশি সময় নেয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওকে পারছি, আগেরগুলোর সাথে নেই আর কি। হুম। ওকে ক্লিয়ার। নেক্সট দেখেন, এখানে যেরকম একটা দেওয়া আছে যে এ হ্যাশ বি ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে। আর যেখানে বি হচ্ছে 0 থেকে বা 0 হতে পারে, বড় হতে পারে, জাস্ট এটার ভ্যালু ইনপুট দিয়ে দেখতে হবে, কিচ্ছু না, খুবই ইজি। এখানে জাস্ট এটার মানটা বসাই দিবেন। মান বসায় আমরা জাস্ট ওই ফার্স্ট লাইনটা করি যে এ হ্যাশ বি যদি এরকম হয় এ স্কোয়ার রুট বি মাইনাস এ, তাহলে -4 হ্যাশ
4 ইজ ইকুয়াল টু, দেখেন a স্কয়ারের জায়গায় এর মানটা এখানে বসবো, -4 হোল স্কয়ার ইনটু রুট বি, বি হচ্ছে 4, 4 মাইনাস এ হচ্ছে কি, এ হচ্ছে মাইনাস এ, মানে মানে এর আগে যেহেতু -4, এটা আসলে +4 হবে। ওকে, এটা স্কয়ার করলে হয় হচ্ছে, এটার মান বের করেন, এটা খুব ইজি, স্কয়ার করলে হয় 16 আর এখানে 2, 32 প্লাস 4 36 নাকি 36ই তো হয়, মুখে মুখে বললাম, হয়েছে কিনা? হ্যাঁ 36। রাইট, 36। ওকে, তাহলে এটার আনসার এই যে 36। ক্লিয়ার? ইজি ম্যাথ এগুলা। ওকে, নেক্সট চলে যাই। আবার একটা এক্সপ্রেশনের কথা বলেছে, স্টেপ বাই স্টেপ দেখি আমরা। এটা বলা হয়েছে যে এই দেখেন, এইটার মান বের করতে হবে, জাস্ট এটার সাথে এটা ইকুয়াল দেওয়া হয়েছে, তার মানে একটার ভিতরে একটা আছে, এই দেন একটার ভিতরে একটা ফাংশন যেরকম না, সেরকম আমরা এটার মান বের করবো, পর ওইটার সাথে আমরা জাস্ট এই কাজটা করবো। এটা খুব ইজি। যদি আপনি এরকম করেন যে $6 এটার মান কত হবে, দেখেন তো, এক্স স্কোয়ার 6, তাহলে 6 স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 18 হয়। তাহলে এই পরের মানটা আসলে বের করতে হবে $9 কত 18, এটার মানটা না, তাহলে এটার মান কত, মুখে মুখে দেখে ফেলি। 9 স্কোয়ার মানে 9 ইন্টু 9 বাই 18 মানে 9 ইন্টু 2, 9 কাটা গেল, মানে 9/2, রাইট, 4.5 বা 9/2 যেটাই আছে। ওকে, এই যে 9/2 আমাদের আনসার চলে আসছে। ফাংশনের একটা মানে জাস্ট চেহারা ঘুরাই দিছে, কিছুই না। এবং ডাকের অঙ্ক আছে, আমরা এই ডাকের অঙ্ক দেখি, ডাকের অঙ্কগুলো আমরা এখানে আস্তে আস্তে কয়েকটা ডাকের অঙ্ক চলে আসবে। ওকে, এই ডাকের অঙ্কটা দেখেন, বলছে অ্যামি deposits $1,000 into an account and earns 8% annual interest compounded every 6 months। মানে সে $1,000 রাখলো, তারপরে তাকে অ্যানুয়ালি 8 দেওয়া হয়, কিন্তু যেটা কম্পাউন্ডেড মানে কম্পাউন্ড করে করে দেওয়া হয়, মানে ভাগ করে করে দেওয়া হয় 6 মাস পর পর। এর মানে প্রতি মাসে সে কত পার্সেন্ট করে ইন্টারেস্ট পায়? 4%। ইজি, 4% করে ইন্টারেস্ট পায়, কম্পাউন্ডেড এভরি 6 মান্থ, ইন্টারেস্ট কম্পাউন্ডেড। ওকে, আর বব একই কাজ একই টাকায় রাখছে, কিন্তু তার শর্ত হচ্ছে সেও 8% রাখছে, কিন্তু কম্পাউন্ডেড কোয়ার্টারলি, মানে সে 4 বারে পায় 2%, 2%, 2%, 2% করে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে পার্থক্য দুজন। একজন দুজনই সমান পায় 8%, কিন্তু একজন 2% করে 4 বার নেয়, একজন 4% করে 2 বার নেয়। এখন জাস্ট বুঝতেই পারছেন যে কি হয়েছে, যে আলটিমেটলি কার বেশি হইবে, যে হাউ মাচ মোর, ববেরই অবশ্যই বেশি হবে। কত বেশি এটা, কারণ সে 4 বারে নাই, যদিও তার পার্সেন্ট একটু অর্ধেক, যদিও ইকুয়াল হয় মোট, কিন্তু আলটিমেটলি তার আসলে এখানে বেশি হবে। এটা এখানে করার শর্টকাট উপায় কি বলুন তো? শর্টকাট উপায়, যদি এই এখানে তো বুঝতে পারছেন যে এখানে 4% করে যায়, এটা বুঝতে পারছেন না? আর এখানে আসলে যে এটা যায় 2% করে 4 বার, 2% করে 4 বার যায়, এটা 4% করে 2 বার যায়, কোয়ার্টারলি যেতে যায়। তাহলে আলটিমেটলি এই যে $1,000, ঠিক আছে, কথা আছেন কি সবাই? কয়জন আছেন? আচ্ছা দাঁড়ান দেখি তো কয়জন। আচ্ছা 6 জন আজকে আছে, ঠিক আছে। দেখেন, তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে এই 6% মানে আলটিমেটলি এই যে যদি 2 বার করে পায়, তাহলে সে কত আসলে $1,000 তো সে তার রাখছে, তাহলে কত গুণ দিতে হবে? ইউনিটারি ম্যাথ, আমরা পার্সেন্টের ইন্টারেস্টের অঙ্ক বা পার্সেন্টের হিসাব করে আসছি না অঙ্ক, সে এখান থেকে বলা যায় না যে কত 1.04 কয়বার, 2 বার আসলে। হ্যাঁ, জাস্ট এটা শর্টকাটে লিখলাম 2 বার, কারণ সে 2 বার নেয় 4% করে। আর তার হবে কত 1000 গুণন এই 1 কত 02 টু দি পাওয়ার 4, এই পার্সেন্ট হয় না হিসাবে? হ্যাঁ, এখন এই দুইটার বিয়োগ করলেই তো আলটিমেটলি আনসারটা বের হয়, তাই না? তাই না? এই যে এটা তো বড় হবে দেখেন, কারণ আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। এই যে আমাদের এই ক্যালকুলেটর কি দেখতে পারতেছেন? আমি যেটা স্ক্রিনে নিয়ে আসলাম মাত্র, এই ক্যালকুলেটর কি দেখা যায়? আচ্ছা, দেখা যাবে না, এটা বুঝতে পারছি যে কেন দেখা যাবে না। নিউ শেয়ার, ক্যালকুলেটরে শেয়ার দিতে হইব, আরে বুদ্ধিমান। এখন দেখেন ক্যালকুলেটর দেখতে পারেন, এইরকম ক্যালকুলেটরই থাকবে জেরিতে, বুঝছেন? তাও আবার এখানে অনেক অপশন আছে, 100 অপশনও থাকবে না,
কারণ আমি আসলে এখন চিন্তা করছি যে এই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর করবো, ক্যালকুলেট করার অভ্যাস করতে হবে, কারণ বাসায় তো একটা হাতে ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর মন চাই চাপাচাপি করি, কিন্তু এখানে যে দেখেন শুধুমাত্র স্কোয়ার অপশনটা ইউজ করি, আর বাকিগুলো ইউজ করার দরকার নেই, আমার কোনো কিছু থাকবেও না। তাহলে 1.02 এভাবে মাউস দিয়ে ক্লিক করতে হবে, 1.02 4 বার গুণ করি, তাই না? বা এইটা 1 ইন্টু 1.02 ইন্টু 1.02, এই যে 4 বার গুণ করার পর কি হয়, এত মান হয়। এটারে 1000 দিয়ে গুণ করতে হবে, মান আসে 1084 পয়েন্ট কত 43, তাই না? এরকম মান আসে না? ও দেখিনি 4 বার দিছেন গুণ ভাই। 4বার, হ্যাঁ 4বারই তো দিতে হবে, কারণ ওই যে আমরা তো পরেরটা যেটা বড় ববেরটা গুণ করছিলাম, ববেরটা তো 1.02 পরিমাণই, তাহলে 4বারই তো গুণ হবে আসলে, তাই না? নাকি? আর 1.04 হবে 2বার গুণ। এটা আপনারা কোরিয়ান ভাষায়, এইটুকু যদি আমার এখানে দেখাইতে হয় তাহলে তো খুব টাফ হয়ে যায়। জানো এটা দেখাবো কেন, এটুকু বাসায় করবেন। তাহলে আমি কি করতেছি এখানে, এইটা যদি দেখার লাগে যে ওইটার সাথে ওইটা বিয়োগ দিলে আসলে কত আসে, এটা আমি ফাইনালটা দেখাবো। ক্যালকুলেটর দিয়ে আমি চাপাচাপি করে সময় নষ্ট করতে চাই না। ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে, কিন্তু ভাই এইখানে যে আপনি 4 বার করলেন, আমাদের তো এখানে 6 মাস চাইছে। In 6 months, how much more money will Bob have in account than the Emmy have in years? তাই নাকি? The full year-টা চাই নাই। তাহলে 6 মাস করলে, তাহলে দেখেন 6 মাস যদি হয় তাহলে 2বারই গুণ করতে করবেন, পারবে। তাহলে 4বার করার দরকার নেই, আরো সিম্পল। 1.02 পরিমাণ যদি 2বারই থাকে, হ্যাঁ এক্স্যাক্ট 6 মাস আছে, আমি খেয়াল করি, সরি ব্রো। 6 মাস যে নো Emmy or make any additional service within 6 মাস, how much money will Bob earn account at Emmy in years? সেই 6 মাসে কোনো ডিপোজিট করে নাই, এই শর্তটা দিছে, ডিপোজিট করে নাই 6 মাসে, তাহলে হাউ মাচ মানি উইল বব হ্যাভ, তাহলে 1.0 এটা করে 2. এটাতে গুণ করবে, সহজ। তাহলে এই দুইটা যদি গুণ করেন তাহলে কোনটা হবে দেখেন তো, ক্যালকুলেটর না আমার ওইটাই বের করতে হবে, এখন দেখা যাইতেছে। করেন ক্যালকুলেটর, আপনারা বের করেন, আমিও করি। ঠিক আছে, দেখেন এটা ববের যেটা আসবে 1.02, আর ইসের যেটা এমি যেটা আসবে এটা হচ্ছে 1000 এর সাথে একবার গুণ হবে, 1000 এর সাথে 1.04 একবার গুণ হয়ে যাবে, তাহলে ওর অ্যামাউন্টটা আসবে হচ্ছে 1040। আর এখানে যদি 1000 এর সাথে এই যে 1.02 স্কয়ার এটা যদি গুণ করি, তাহলে আমার মান আসবে হচ্ছে 1040.40, এইটা আসবে ক্যালকুলেট করার পর। তারপর দেখেন জাস্ট পার্থক্য হচ্ছে $0.40, এইটাই 1040 আর হচ্ছে 1040.4। এখানে যদি 6 মাসে ইনক্রিমেন্ট চাইছে, তাহলে ওই যে 2বার করে আমি গুণ করব না, অর্ধেক অর্ধেক করে গুণ করবো। আমি তো 1 বছরেরটা বের করে ফেলছিলাম, দেখাচ্ছিলাম আর কি। তাহলে জাস্ট এমিটটা গুণ করার সময় আমি একবার 1.04 পরিমাণ গুণ দিব, তাহলে বের হয়ে যাবে 1040। আর ইসেরটা বের করার সময়, ববেরটা বের করার সময় তখন আমি জাস্ট 2বার গুণ দেব 1.02, এটা করলেই বের হবে হচ্ছে 1040.40, তাহলে ডিফারেন্স হচ্ছে $0.40। ক্লিয়ার এটা? ভাই প্রথম লাইনটা একটু ক্লিয়ার করেন, মানে অঙ্কের প্রথম লাইনটা। অঙ্কের প্রথম লাইন হচ্ছে Amy deposits 1000 into her account and earns 8% annual interest. Annually সে পায় 8%, যেটা কম্পাউন্ডেড করা হয় এভরি 6 মান্থ, মানে 6 মান্থে এই 8%টা ভেঙে দেওয়া হয়। ভেঙে কয়বার দেওয়া যাবে? অ্যানুয়ালি যদি 6 মাস পর পর 8% কে যদি 6 মাস পর পর দিতে চায় 2বার, তাহলে 2বার দেওয়া যাবে। তাহলে কত, প্রথমবার 4 দেবে, পরের বার 4 করে 8 দেবে। এটা বুঝতে পারছেন কি না? 8 করে দিলে যদি প্রথম 6 মাসে সে 8 দেয়, তাহলে পরের মাসে কিন্তু আবার মানে 8 তো আর দিতে পারবে না, কমপ্লিট হয়ে গেল। ভেঙে দিবে, কম্পাউন্ডেড এভরি 6 মান্থস, এটার মানে হচ্ছে ভেঙে দেওয়া।
কম্পাউন্ড করে দেবে, ভেঙে 8 কে সে ভেঙে 2 বার করে দেবে, 4 4। অ্যানুয়ালি হলে সে 8 দিত, একবারে শেষে বছরের শেষে 8 করে দিত, যেটা সিম্পল ইন্টারেস্টে যেটা মানে নরমালি বোঝা যায়। অ্যানুয়ালি করলে সেটা একদম 8 একবারে দেবে, কিন্তু কম্পাউন্ডেড মানে হচ্ছে ভেঙে দেবে, যেহেতু 6 মাস পর পর দেবে মানে 2 বার ভাঙতে পারবে, সেজন্য হচ্ছে 4% করে দেওয়া যাবে। আর দেখেন ববের ক্ষেত্রে কি করছে, এই 8% অ্যানুয়াল ইন্টারেস্ট দিবে, কিন্তু কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে ভেঙে দেবে কয়বার, 4 বার। এর জন্য তার অর্থ হচ্ছে 2% করে। কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা আচ্ছা, হুম। এটাই মানে ভেঙে দিবে। এর জন্য এখন যেহেতু 6 মাসেরটা বের করতে বলছে, এর জন্য আমি তাহলে 6 মাসে তো একবারই হবে, এই জন্য এটার 1 দিয়ে গুণ দিলাম। আর 6 মাসে যেহেতু ববের 2 বার হবে, কারণ কোয়ার্টার, বছরে 4 বার হওয়া মানে 6 মাসে 2 বার হয়েছে, 2 বার বাড়ছে, 2 বার 2, তাহলে এর জন্য 2 এই স্কয়ার ডে মানে এই 1.0 কে 2 বার দিয়ে গুণ করে বের করব, এটা তার টোটাল। দুইটা টোটাল বিয়ে করলে এই যে 0.40% থাকে, এটা আসলে তার মেইন, যেটা সে বেশি পাইলো। হাউ মাচ মোর মানে খুব একটা বেশি পাই নাই। 1 বছর হইলে মনে হয় বেশি আসতো, আমি 1 বছর ধরে করে দিছিলাম তো একটু বেশি আসছে, আচ্ছা, তাও তো বেশি। জি ভাই। যখন ববেটা ক্যালকুলেট করব, তখন কি প্রথমবার 2% করার পরে যেটা পাবো সেটার সাথে আবার 2% নাকি আবার এক্স্যাক্টলি 100,000? আপনি তো যেটাই আচ্ছা করবেন, জি আমরা পার্সেন্টের ভুলে গেছি নাকি, যে 100 টাকা যদি সাপোজ 5% বাড়ে বা সাপোজ 20% বাড়ে। আর প্রথমটা যেটা করলাম না, যেটা হুম। প্রথমটা 4% করলাম, ওটা তো 1.04, বা ওটাতে গুণ না করে ডিরেক্ট করলে আমরা মানে এমনি এসে পড়ে মুখোমুখি, কারণ 100 মুখোমুখি তো মাঝখানে আসবে। 4, 1000 মাঝখানে 40, মানে হলো 1040, ওটা 1040 আচ্ছা, প্রথমটা। তারপরেরটা এটা মুখোমুখি আসবে হলো 1000 এর সাথে 2%, 1020, আবার 1020 মাঝখানে 2% হয়ে যাবে, আবার হলো 20.4। হ্যাঁ 20.4, এটা তো মুখে আমরা তো মুখেটাই করতেছি, হ্যাঁ। এটাই তো দেখাচ্ছি। আর আমি যদি মুখে বলি তাহলে কি হবে, আমি তো দেখাইতে পারবো না আমারে। তো আমি আমি যদি মুখে বলে যাই দেখবো কি, এখানে স্ক্রিনে এই কোশ্চেন দেখবেন, এর জন্য আমি লিখতেছি। করবো তো অনেক অনেক অঙ্ক মুখেই করা যায়। আচ্ছা, ওই জিনিসটা বললাম যে একবার যদি বাড়ে তাহলে তো 1.2, দ্বিতীয়বার বাড়লে কিন্তু জাস্ট এটার সাথে আবার 1.2 গুণ করতে, ওই কাজটা আমরা করছি এখানে। যেহেতু 1.2 1.02 দুইবার পাইবে সে ইনক্রিমেন্ট, এটা স্কয়ার মানে একই কথাই, ডাবল মাল্টিপ্লাই করা ওই 1000 এর সাথে আর কি। ওকে, পার্সেন্টের মাঝে আমরা তো একটা মেমোরি চার্জ হইলো আর কি। এটার মধ্যে আমি ইসের কোনো কি পাইলাম না, কি বলে এই যে আমরা যে চ্যাপ্টারের সাথে আছে রিলেটেড কিছু মনে হইলো না, তারপরে দিয়ে রাখছি প্রত্যেকে কি। ওকে, এইবার দেখেন আরেকটা ম্যাথ আছে, হাফ লাইফের ম্যাথ। তো ফার্স্টে আগে বলছে হাফ লাইফের ডেফিনেশন দিছে, অনেকে যেহেতু বুঝতে অসুবিধা হবে হাফ লাইফ কি। হাফ লাইফ হইতেছে অফ এন আইসোটোপ, একটা আইসোটোপের হাফ লাইফ হতেছে the amount of time required for 50% of the sample of the isotope to undergo the radioactive decay. অনেকে বুঝছেন তো মানে হাফ লাইফ কি, সবাই বুঝছেন হাফ লাইফ জিনিসটা কি, নাকি হাফ লাইফের ব্যাখ্যা দিতে হবে এখন? হাফ লাইফ কি সবাই মনে আছে? যারা সায়েন্স পড়ছেন তারা আসলে জানে হাফ লাইফ কি। হাফ লাইফ হইতেছে সাপোজ একটা, হ্যাঁ বলে তারপরে একটা বলে দিই, হাফ লাইফে সাপোজ একটা জিনিস আছে আপনার কাছে, মনে করেন 2 কেজি একটা, মানে সাপোজ আপনার কাছে 4 কেজি একটা জিনিস আছে। হ্যাঁ, এটা মনে করেন আমি বললাম যে হাফ লাইফ হইতেছে 5 বছর, 5 বছর। এই 4 কেজি জিনিস মানে এই জিনিসটার হাফ লাইফ হচ্ছে 5 বছর, ঠিক আছে? তাহলে এই 4 কেজি থেকে 2 কেজি অর্ধেক আসতে, 2 কেজিতে আসতে 5 বছর সময় লাগবে। আবার এই 2 কেজি থেকে যখন আবার অর্ধেক 1 কেজিতে আসতে 5 বছর টাইম, এরকম ভাবে হাফ হইতে হইতে এই টাইম, প্রতিবার হাফ করতে হলে এই টাইম যাবে, এটাই হচ্ছে হাফ লাইফ। এটা হচ্ছে সকল ধরনের আইসোটোপের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য, রসায়নের একটা বিষয়। আচ্ছা, 10 মিনিট আছে কিন্তু একটু ওয়ার্নিং দিন। তাহলে দেখেন এখানে বলছে, তাহলে আচ্ছা ঠিক আছে, দ্য হাফ লাইফ অফ কার্বন 14 আইসোটোপ, কার্বন 14 আইসোটোপের হাফ লাইফ 5730 বছর। অর্ধেক হইতে যে পরিমাণে থাকো, এটা 1 কেজি থাকো আর 100 কেজি থাকো, এটা অর্ধেক হইতে এত বছর লাগবে। ওকে, তাহলে বলছে হাউ মেনি ইয়ার্স হ্যাভ পাসড আনটিল আ স্যাম্পল that started out with 16,000 carbon 14 isotope decayed into the sample of 500। মানে এই 16,000 কার্বন এই 500 কার্বনে যাইতে কত বছর সময় লাগবে? আমাকে জাস্ট এখানে দেখতে হবে 16,000 থেকে অর্ধেক করতে করতে আমার কয়টা ইনক্রিমেন্ট, মানে কয় ধাপ
পার হইতে হয়, কয়েকটা হাফ লাইফ যায়, সেই কটা লাইফে আমি এখানে সাথে গুণ দিলেই ডাইরেক্ট আমার বের হচ্ছে, একদম ডাইরেক্ট হবো। তাহলে মানে মুখে মুখে করবো, দেখেন মুখে মুখে 16,000 থেকে অর্ধেক করেন 8,000, 8,000 যে একটা গেলাম, আমরা টালি করি, 8,000 গেলাম একটা, 8,000 থেকে 4,000 গেলাম দুইটা, 4,000 থেকে 2,000 গেলাম তিনটা, 2,000 থেকে 1,000 গেলাম চারটা, 1,000 থেকে 500 গেলাম এই যে পাঁচটা, টালি করলাম, পাঁচটা বের হলো না, মানে 5 ধাপ পূরণ করা লাগবে। তাহলে এটার জাস্ট 5 দিয়ে গুণ। ক্লিয়ার? অঙ্কটা ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার হয়েছে কিনা? এটার আনসার কত আসবে? এটা যদি গুণ করি তাহলে আনসার আসবে হচ্ছে ডি। এই যে এটার গুণফল হচ্ছে ডি, এত বছর লাগবে এই 500 কার্বন পর্যন্ত পৌঁছাতে। ক্লিয়ার? অঙ্কটা ক্লিয়ার হলে নেক্সট আরেকটা অঙ্ক চলে যাবো। আরেকবার বলেন। পরেরটা জান ভাই। আরেকবার, আরে দেখাচ্ছে, আরেকবার দেখাই। দেখেন আমরা কি করলাম, আমরা করলাম যে দেখেন অর্ধেক, প্রতিবার অর্ধেক যাইতে এত বছর করে সময় যায়। হাফ লাইফ বিষয়টা এটা, আপনার কাছে কতটুক পরিমাণ আছে সেটার অনুযায়ী আপনি মানে ঐকিক নিয়মে করে বের করতে পারবেন না। এটা ঐকিক নিয়ম না, এটা হচ্ছে জাস্ট দেখতে হবে কত ধাপে যায়। যে আপনার কাছে 16,000 আছে, এটা থেকে 8,000 হইতে, 8,000 হইতে একবার 5,730 বছর যাবে, একবার চলে যাবে, এক সাইকেল, এটা হচ্ছে এক হাফ সাইকেল, হাফ লাইফ কমপ্লিট হবে। কথা বুঝতে পারছেন? এভাবে আমরা হিসাব করব যে এরকম প্রতিবার অর্ধেক হইতে হ্যাঁ 500 পর্যন্ত যাইতে আমার আসলে কয়টা এই 5,730 কয়টা লাগে, মানে কয়টা হাফ লাইফ দরকার, এটাই আমরা গুনতেছি। যে 16,000 থেকে 8,000 যেতে একটা লাগে, এভাবে 4,000-এ যাবো সেখানে আরেকটা লাগে, তাহলে দুইটা যে দাগ দিলাম, এভাবে 5টা যায়। 500 যখন আমরা যাবো, যে 1,000 থেকে 500-তে যাওয়া মানে 500-তে চলে আসলাম, এই 500 পর্যন্ত যাইতে আমার 5 বার এই 5,730 বছর কমপ্লিট করা লাগবে, এই হাফ লাইফ কমপ্লিট করা লাগবে। এর মানে টোটাল বছর কত? এই যে এইটা কোন যেহেতু 5টা আছে তাহলে 5 দিয়ে গুণ দিচ্ছি ভাই, বুঝছেন? এটা হাফ লাইফের অঙ্ক এরকম। ওকে, এটা গুণ দেওয়ার পর এটা ঠিক আছে। এমনকি যে নেক্সট স্টেপটা হবে এরকম, যে এই 500 থেকে 250 যাইতে আরো 5,730 বছর চলে যাবে, এই অল্প থেকে অল্প পরিমাণে যাইতে, এইটাই হচ্ছে হাফ লাইফ। ওকে, 6 মিনিট আছে, আমরা দেখি আরেকটা অঙ্ক দেখা যায় কিনা, দেখা যাবে হয়তো, দেখি। বলা হয়েছে এফ অফ এক্স এর মান হচ্ছে এত, আর জি অফ এক্স এর মান হচ্ছে এত, ওই যে এফ অফ জি এক্স এর মান হচ্ছে 1। তাহলে জাস্ট করবেন কি, আপনি এফ অফ এক্স যেটা, সেটার ভিতরে আপনি মান বসাই দিবেন সুন্দর করে, যে এই জি অফ এক্স, এই জিনিসটা ডাইরেক্ট ভিতরে বসাই দিবেন। তাইলে এখানে ওদের এই পাশেরটা বসাই দিবেন, হয়ে যাবে। আমি জাস্ট অঙ্কটা দেখাই, তাহলে এফ অফ জি অফ এক্স এটার মান কি আসলে হবে, দেখেন এই যে 2 মাইনাস এক্স, যেখানে এক্স এর এখানে আমরা জি অফ এক্স এর মান বসাবো 3x - 2, 3x - 2, আর নিচে তো 5 এইটার সমানই হচ্ছে দেখেন 1 দেওয়া আছে। ওকে, তাহলে আমি এখান থেকে অঙ্ক বসে বের করতে পারবো না আসলে এটার মান কত। এটার মান খুব ইজি, এটা মান সম্ভবত -1/3 মেবি, আই এম নট শিওর, একটু চেক দিন। রাইট, তাহলে এখানে হ্যাঁ 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 বুঝি নাই, এটা অনঙ্কটা -5/3 হওয়া উচিত না? 1/3 মান নো এক্স এর মান হবে -1/3 হবে, এটা হবে মান। রাইট, যে -1/3 এখানে +2 হবে তো মনে হয়, -2 -3x +2। হ্যাঁ +2, হ্যাঁ রাইট, সরি এটার ব্র্যাকেটে, হ্যাঁ এখন করেন মাইনাস এটাই আসবে, আমি ব্র্যাকেট দিতে ভুলে গেছি। থাকবে +4 -3x, ও ডান পাশে থাকবে 5। ফার্স্টে ব্র্যাকেটই থাকবে, কিন্তু ওই যে ব্র্যাকেটে মান বসানোর পরে ব্র্যাকেটই থাকবে, পরে আপনি এখানে মাইনাস আর প্লাস চলে আসবে, তারপর এটা অঙ্ক কষলে হবে হচ্ছে -1/3। ওকে, ক্লিয়ার? এটা করেন, আপনি করেন, যে করতেছেন সে অবশ্যই এটা করে দেখা, বলেন যে আপনারও আসছে 1/3, -1/3। আজকে আমরা কয়জন আছি? 6 জন আছি। আব্দুল আমিন ম্যাম আছে, পলাশ ভাই আছে, আঞ্জুম আপু আছে, সোহেল হোসেন ভাই আছে, পার্থ ভাই আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, অনেক মানুষ আছে। করছেন? হ্যাঁ দেখছেন, মিলছে?
এই হচ্ছে -1 ওকে। এখানে 4 কোত্থেকে আসছে ভাইয়া, আমি তো এটাই বুঝতেছি না। ভাইয়া এই যে দেখেন x এর মান যেটা, এখানে আপনি কি বসাবেন, ব্র্যাকেটে 3x - 2 বসাবেন না, 3x - 2, তার আগে তো একটা মাইনাস আছে, সেই এর জন্য এটা -3x, আর এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে ভিতরেরটা, এই +2 আর সামনের 2, এই যে মিলে 4 হইলো। কেমনে বুঝলেন? 4 আর এই যে -3x, এই যে -3x, শেষ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে ভাইয়া? ভাই নেক্সট অঙ্কে যান, এগুলা তিন মিনিট 3 আছে, মিনিট আছে। এটা চিন্তা করতেছি যে 3 মিনিট আছে আমি শুরু করবো কিনা, এটা চিন্তা করতেছি। আর একটা সেশন নিয়ে ফেলি, শুধু শুধু এবার অঙ্কের মাথায় ঠাস করে কেটে যাবে, এটা বিরক্তি বল। আরেকটা সেশন নেই, এবার কিন্তু শেষ হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, নেক্সট অঙ্কটা শুরু করে দেই। তাহলে বলা হচ্ছে a certain investment is doubled in value every 9 year, 9 বছর পর পর একটা ইনভেস্টমেন্ট ডাবল হয়েছে। আচ্ছা ভালো কথা। বলছে সাইদা এত টাকা, এই 25,125 টাকা সে ইনভেস্টমেন্ট করলো, তখন তার বয়স 27 বছর। এবং লেখছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট ইনভেস্টমেন্ট when he retired at 63। তো 9 বছর পর পর তো বাড়ছে, 63 বছর পর পর বাড়ছে, এবং কয় মানে ডাবল হয়েছে তো 9 বছর পর পর। তো আমাকে দেখতে হবে আসলে কয়বার সে 9 বছর, কয়টা 9 বছর সে এখান থেকে পার হয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত যাইতে আসলে কয়টা 9 বছর আছে বলুন তো? 4টা। বিয়োগ দেন 36, 9 দিয়ে ভাগ দেন 4, মানে 4 বার এটা বাড়ছে, ডাবল হয়েছে, তাই না? 25,125, এটা 4 বার ডাবল হয়েছে, মানে কত গুণ হবে? 4টা 2 দিয়ে, 2 টু দি পাওয়ার 4। ওকে, এটা হচ্ছে আনসার। 4টা 2 দিয়ে, এটা মানে 4 বার 2 দিয়ে গুণ করবে, তাহলে আনসার আসবে এটা 4,000, সরি 40,000, মানে সরি মানে 4,02,000। এটাতে কেমন 4 মিলিয়ন কল হবে, 4,02,000। ওকে, এটা আসবে আনসার। এটা বুঝতে পারছেন যে ইয়ারের মতো, হাফ লাইফের মতো এটা একটা অঙ্ক। ওকে, নেক্সট চলে যাই, এটা খুব ইজি অঙ্ক। দেখেন আবার একটা অঙ্ক আসছে ওই যে ইসের মতো, আমরা যে পুশ আপ সিট আপ করলাম সেরকম একটা অঙ্ক আসছে যে দ্য অ্যাঙ্কার স্কোর ইজ ক্যালকুলেটেড বাই এই ফর্মুলা। এই ফর্মুলাতে একটা অ্যাঙ্কারের স্কোর ক্যালকুলেট করা হয়, ওয়্যার বি ইজ দ্য নাম্বার অফ বুলসাই হিট। বি হচ্ছে বুলসাই হিটের সংখ্যা, যে একদম মাঝখানে হিট করছে। এ হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ অ্যারো শট, এ হচ্ছে টোটাল যে কটা শট সে নিছে সেটার সংখ্যা। আর এস হচ্ছে দ্য টাইম ইন সেকেন্ডস ইট টুক দ্য আর্চার্স টু শুট, মানে এই পরিমাণ শুট করতে আর্চারের যে পরিমাণ টাইম লাগে সেই টাইমের সংখ্যা হচ্ছে এস। আচ্ছা ঠিক আছে, এখন বলছে by how many points would an archer who took 10 seconds to shot 10 arrows and hit all bullseye beat an archer who shot twice as many arrows and hit half as many bullseye in 15 seconds? আচ্ছা, ফার্স্ট কেসে কি ঘটনা ঘটছে? দুইটা কেস। ফার্স্ট কেসে একজন আর্চার কি করছে, সে 10টা শুট করছে। দেখেন, টুক দ্য আর্চার্স টু শুট, এই যে
10 সেকেন্ডে 10টা অ্যারো শুট করছে এবং সবগুলাই বুলসাই। এর মানে ফার্স্ট কেসের জন্য বুলসাইয়ের সংখ্যাও 10, শুট করছে যে পরিমাণ সেটার সংখ্যাও 10, আর টাইম জেনে দিছে সেটার সংখ্যাও 10। এই তিনটা মান যদি আমি এখানে ইনপুট দেই তাহলে মুখে মুখে যে 10 গুণ, তাহলে 500 বিয়োগ এখানে 10-এর সাথে 10 গুণ মানে 100, মানে 400 বিয়োগ 10 যোগ 10 মানে 20, মানে 400 ভাগ 20 কত হইলো? 20 পয়েন্ট। তাহলে তার পয়েন্ট হলো 20। এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেসে দেখেন, সেকেন্ড কেসে বলছে যে who shot twice as many arrows, সে shot twice as many arrows, কার? এর। তাহলে কতগুলো শট দিছে? এর পরিমাণ 20, ডাবল শুট করছে। and hit half as many bullseye, মানে সে বুলসাই কতগুলো হিট করছে? বুলসাই অর্ধেক হিট করছে, 5টা। 20টা শট নিয়ে 5টা বুলাই করছে, আবার টাইমও নিছে বেশি। ঠিক আছে, অনেক পোর পারফরমেন্স। তাহলে তার মানটা কত হবে? জাস্ট এই মানটা বের করা। যে দেখেন এখানে তাহলে মুখে মুখে করা দেখি পারি কিনা। বি ইন্টু মানে 5 ইন্টু 50 মানে 250, এটা হচ্ছে 250, আর 10 ইন্টু 20 কত? 200, 250 বিয়োগ 200 মানে 50, উপরে 50 আর নিচে হচ্ছে 15 আর 10 কত? 25, মানে তার পয়েন্ট হচ্ছে 2। মুখে মুখে করলাম না, পয়েন্ট 25 নিচে, এর মানে তার পয়েন্ট হচ্ছে 2। এখন বলছে তাহলে জাস্ট কত পয়েন্টে সে বেশি, হাউ মেনি পয়েন্টস উড অ্যান আর্চার হু টুক এত শর্ট বিট, বিট করছে কত পয়েন্টে? বিয়োগ দিতে হবে, বিয়োগ 20 বিয়োগ 2 মানে 18 পয়েন্টে বিট করছে। ওকে, ক্লিয়ার এই অঙ্কটা? আই গেস ক্লিয়ার। ক্লিয়ার করে দিই। আবার একটু বলেন তো। আচ্ছা, যেটা আবার বলতে যে বলছেন, আচ্ছা ঠিক আছে আবার বলি। দেখেন এইখানে যে একটা ফর্মুলা দেওয়া আছে না, এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে বের করা হবে পয়েন্ট। কার পয়েন্ট? এই যে আর্চার স্কোর, কত স্কোর করছে তার পয়েন্ট বের করার ফর্মুলা হচ্ছে এটা, 50b মাইনাস 10a ডিভাইডেড বাই 10 প্লাস s। আচ্ছা, যেখানে বি হচ্ছে কি? বি হচ্ছে বুলসাই হিট। বুলসাই হিট মানে হচ্ছে একদম মাঝখানে যে কটা হিট করছে, একদম মাঝখানে যে ওইখানে যে হিট করছে, এটা হচ্ছে বুলসাই হিট বি। আর এ হচ্ছে যে টোটাল হিট, টোটাল হিট বুলসাই প্লাস টোটাল হিট সংখ্যা হচ্ছে এ, টোটাল হিট। আর এস হচ্ছে, এস কি? এস হচ্ছে টাইম, এই যে এতগুলো হিট করবে সেইটা কত টাইমে হিট করছে সেটার সংখ্যা। তিনটা কি কি বুঝছেন? এখন দুইটা কেস আছে এখানে। প্রথম কেসে প্রথম আর্চার কি করছে যে সে 10 সেকেন্ড সময় নিয়ে 10টা এরো মারছে এবং 10টাই বুলসাই হয়েছে। খুব ভালো খেলে, তার এরকম আসছে 10টাই মিসে 10টাই বুলসাই হয়েছে, 10 সেকেন্ড টাইম আসছে। তাহলে তার পয়েন্ট কত হবে? দেখেন তাহলে এখানে যদি মানগুলা বসে, তার বিও 10, তার এও 10, তার এসও 10। সে 10টা হিট করছে, সরি 10টা হিট করছে, 10টার মধ্যে 10টাই বুলসাই এবং টাইমও নিছে 10। তাহলে এটা যদি মুখে মুখে করি, যে দেখেন উপরে উপরে যখন 50b মানে 50b মান তো 10, তাহলে 500 বিয়োগ 10a, 10 এর মানও 10, তাহলে এটা হচ্ছে 100, আর নিচে 10 যোগ এস এর মান হচ্ছে 10। এইটা এটা ক্যালকুলেট করেন, উপরে 500 বিয়োগ 100 মানে 400, আর নিচে হচ্ছে 20, এর মানে সে তার পয়েন্ট হচ্ছে 20। এইটুকু বুঝছেন? জি বুঝছি। এখন পরের জন একটু মানে ভালো খেলে না, তার স্কোর গুলো দেখেন। তার স্কোর গুলো কি বলছে যে বিট অ্যান আর্চার হু শট, এই যে প্রথমটা তো তিনটা বলেই দিছে, এবং তাকে কিভাবে বিট অ্যান আর্চার হু শট টুয়াইস অ্যাজ মেনি অ্যারোস, যে এই প্রথম আর্চারের থেকে টুয়াইস বেশি মারে, মানে কতগুলো শট বেশি মারে? সে ডাবল শট মারে। সে যদি 10টা শট মারে, এ 10টা শট দিছে, তাহলে তার 10 শটের সংখ্যা হবে 20টা। এবং বলছে হিট হাফ অ্যাজ মেনি বুলসাই, মানে আগের জন যতগুলো বুলসাই হিট করছে তার অর্ধেক করছে। আগের জন 10টা বুলসাই হিট করছিল, 10টা মানে আগের জন অল বুলসাই হিট মানে কি 10টা এর 10টাই বুলসাই, তাহলে এখানে 5টা করছে সে বুলসাই হিট, আর তার টাইম লাগছে কত? 15 সেকেন্ড। এই যে 15, তাহলে এখানে 3টা মান পাইলাম না? এই 3টা মান আবার আমি যদি বসাই তাহলে সেখান থেকে মান আসবে 2। এটা বুঝতে পারছেন? যে এর মান যদি আমি 20 বসাই, এখানে 20 বসাই, বির মান যদি এখানে 5 বসাই, আর এখানে যদি বসাই 15 এস এর জায়গায়, তাহলে এটার মান আসবে 2, মানে সে 2 স্কোর করছে।
সে 2 স্কোর করছে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আর সেটা 20 স্কোর করছে, তাহলে কত বিট হারাইছে? 18। 18 থাকবে। রাইট, ওকে, ক্লিয়ার। নেক্সট 34 নাম্বার দেখেন, each term of a certain sequence, এখন আমরা আবার সিকোয়েন্সে আসছি, is calculated by adding a particular constant to the previous term. বলছে একটা কনস্ট্যান্ট যোগ করার পর সেই প্রিভিয়াস টার্মটা আসে। একটা কনস্ট্যান্ট যোগ করার পর আগেরটার সাথে একটা কনস্ট্যান্ট যোগ করার পর প্রিভিয়াস মান আসে, এবং বলছে সেকেন্ড টার্ম দেওয়া আছে এই সিকোয়েন্সে, আর ফিফথ টার্ম দেওয়া আছে এই সিকোয়েন্সে, আর কোনো কিছুই দেওয়া নাই। হোয়াট ইজ দ্য ফার্স্ট টার্ম বলা হয়েছে। আচ্ছা, ফার্স্ট টার্ম যদি এ ধরে নেই, আর কনস্ট্যান্ট যেটা, কনস্ট্যান্টকে আমি কে ধরে নিতে পারি, এন ধরে নিতে পারি, যে কোনো কিছু ধরে না, কে ধরে নিলাম, ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা টার্মের ফর্মুলা জানি না, যে একটা টার্ম সমান সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? এই ফর্মুলাটাকে আমরা জানি কিনা? সো a মানে হচ্ছে ফার্স্ট টার্ম, n হচ্ছে কততম টার্ম, আর ডি হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। এখানে a কে আর ডি হচ্ছে একই, কারণ এটা হচ্ছে একটা ই টার্ম, অ্যাডিং করছে, তো এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক মিন, সুতরাং a কে আর ডি এর মানটা এক। আমরা এখান থেকে ফার্স্টে আমরা যে বলছে কি, চাইছে কি, ফার্স্ট টার্ম অফ দ্য সিকোয়েন্স, ডাইরেক্ট ফার্স্ট টার্ম অফ দ্য সিকোয়েন্স এখান থেকে বোঝার কোনো উপায় আসলে না। এখান থেকে আমাকে আগে বের করে নিতে হবে আসলে এই কনস্ট্যান্টের মানটা কত, যে কত বৃদ্ধি পায় এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। এইটার মান যতক্ষণ পর্যন্ত আমি বের না করতে পারবো, আমি আসলে বের করতে পারবো না যে কত আসলে আসছে। তাহলে এখন আমরা কিভাবে কাজটা করতে পারি দেখেন। তাহলে আমি কনস্ট্যান্টকে এখন ডি ধরে নিই, যে এইটি ডিটাই হচ্ছে কনস্ট্যান্ট, যা কে ধরবো না আলাদা করে। তাহলে এস কত, ফিফথ টার্ম, এস 5, ফিফথ টার্ম সমান সমান 84, তাই না? এটা ফর্মুলাতে আকারে যদি লিখি, এ প্লাস 5 মাইনাস 1 হবে, এন মাইনাস 1 ইন্টু ডি না, তাহলে এটা 5 মাইনাস 1, ফিফথ টার্ম যেহেতু, তাহলে এটা 4d, তাই না? ফর্মুলা অনুযায়ী এটা সমান এটা। আবার এস সমান সমান সেকেন্ড টার্মেরটা কত, সেকেন্ড টার্মেরটা হচ্ছে 27, which is equal to ফর্মুলা ওয়াইজ এ যোগ, দেখেন, n মাইনাস 1 ইন্টু ডি, সেকেন্ড টার্মের জন্য তাহলে হচ্ছে ডাইরেক্ট ডি লিখলেই হবে, কারণ 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে এইটা হচ্ছে আমরা পাইলাম, এই দুইটা জিনিস আমাদের কাছে আছে। দেখুন, এখন এখান থেকে আমি ডি এর মানটা আগে বের করার চেষ্টা করব, কিভাবে? জাস্ট বিয়োগ দিয়ে, জাস্ট সিম্পলি বিয়োগ দেব। যদি আমি সবগুলো বিয়োগ দিই, এটার মাঝখানে বিয়োগ আসবে, এটার মাঝখানে বিয়োগ আসবে, এটার মাঝখানে বিয়োগ আসবে, তাহলে এ বাদ চলে যাবে প্রথমে। তারপরে দেখেন, তাহলে এখানে কি রইবে, এই পাশে যদি আমি লিখি এই জিনিসটা নিচে, যে তাহলে এই পাশে নিচে রয়ে যাবে ইকুয়াল টু 3d, 4d থেকে একটা ডি বাদ দিলে 3d, আর এখানে 84 থেকে 27 বাদ গেলে থাকে হচ্ছে 57, তাই না? 57, তাহলে 3d সমান সমান 57, সুতরাং d সমান সমান হচ্ছে 57 ভাগ 3, 57 ভাগ 3 করলে হয় 19। এই যে আমরা কনস্ট্যান্টের মান পেয়ে গেছি, এর মানে d এর মান হচ্ছে 19। তাহলে এখন আমরা ফার্স্ট টার্ম কিভাবে বের করবো? জাস্ট হচ্ছে দেখেন 27 হচ্ছে সেকেন্ড টার্ম, এই সেকেন্ড টার্ম থেকে এটা বিয়োগ দিব, তাহলে তো ফার্স্ট টার্ম বের হয়ে গেল, কারণ ফার্স্ট টার্মের সাথে এই 19 যোগ করেই সেকেন্ড টার্ম এই 27টা আসছে। তাহলে এটা যদি বিয়োগ দেই, তাহলে আনসার কত আসে? 8। এর মানে 8 ছিল ফার্স্ট টার্ম, তারপর 8 এর সাথে 19 যোগ করার পর সেকেন্ড টার্ম এটা আসছে, তারপর এভাবে আস্তে আস্তে ফিফথ টার্ম এটা আসছে। ক্লিয়ার? ওটা ক্লিয়ার কিভাবে বললাম? I hope clear. It's clear. Okay, next. 37 নম্বর অঙ্কটা দেখেন, এত সময় এত বলছে, আর এটা সময় এটা বলছে, ভ্যালু অফ এটা আর এটা বলছে। খুবই ইজি অঙ্ক, এটা খুবই ইজি অঙ্ক, কারণ কি একটার জন্য একটা দেওয়াই আছে। এটার মধ্যে আগের ম্যাথটা একটু শর্টকাটে কি করা যায় এভাবে দেখেন তো। আমি নরমালি, আপনি শর্টকাট বের করতে চাচ্ছেন, এর থেকে শর্টকাট আমি একভাবে করছি আর কি, দেখেন তো হয় কিনা। মানে 84 থেকে 27 বাদ দিলে, মানে এখানে তো ডিফারেন্স 3, সেকেন্ড টার্ম যেহেতু সেকেন্ড থেকে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এখানে 3 ঘর পেছনে না, বিয়োগ করার পরে এখানে যে মানটা আসলে 3 দ্বারা ভাগ করে আর কি, ভাগ করি, মানে জাস্ট 57। ওই কাজটাই তো করলাম ভাই, আমি মুখে মুখে কোনো শর্টকাটে আর কি। আমি যে প্রসেসটা দেখালাম, আপনি ওই কাজটাই করছেন খালি মনে মনে, বুঝতে পারছেন? আমি খালি দেখাই করতেছি, সবগুলো দেখাই করতেছি। ওই কাজটা তো যে আপনি যদি প্র্যাকটিস করতে থাকুন, আপনার প্র্যাকটিস হাই হবে, তখন কিন্তু আপনি আমার মতো ধরে ধরে করবেন না। আমি কিন্তু ওই কাজটাই করছি, যে এ ধরছি কেন, এটা কিন্তু আসলে দুই ক্ষেত্রে বাদ চলে যাবে, ওই গ্যাপটাই তো আমি বের করছি, যে 4d মাইনাস 3d, ওইটাই আসলে গ্যাপ, ওইটা আমি দেখে দেখে করাই দিলাম,
জাস্ট এটাই। আমি আপনি ঠিক একই আছে। কাজই করতেছি, কিন্তু আমি জাস্ট দেখাই দিয়ে করলাম আর কি। ওটা আপনি যখন, হ্যাঁ আমি যখন প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে করতে তখন আমার এটা দরকার পড়বে না, আমি তখন আপনি মুখে মুখেই করবেন। ওকে, জাস্ট আমি প্রসিডিউরটা দেখাই দিলাম। দেখেন এখন এই অঙ্কগুলা দেখেন, এইটার মান এটা থেকে বের করব, এটা কি দেখাইতে হবে? ও মান বের করার তো এটা তো খুব ইজি ম্যাথ, এটা আসলে দেখানোর দরকার নাই, কারণ লাগবে না ভাই, এটা আগে হ্যাঁ এটা আসলে বুঝতেই পারছেন, এটা খুব ইজি ম্যাথ। এটা এখানে ইনপুট দিবেন, এটা ইনপুট দিবেন, এটা থেকে এটা বিয়োগ দিবেন, শেষ। আনসার কত হয়? এটার আনসার মনে হয় -5/6। দেখি তো, হ্যাঁ -5/6 হবে এটার আনসার, বলে দিলাম যে এটা থেকে এটা করার পর এটা আসবে। ওকে, এটা নিয়ে আর সময় আমরা কিল না করি। নেক্সট, এখন আবার সিরিজ আসছে, বলছে সার্টেন সিরিজ এ টার্ম, এত টার্ম আছে, ইজ ডিফাইন্ড বাই দ্য ফর্মুলা অফ, এটা জাস্ট 5 গ্যাপ করে আসছে, 5 গ্যাপ করে। এটা ইজি ম্যাথ, এটা জাস্ট ফর্মুলা বসাই দিবেন, সাম অফ সাইমের নাম দেখেন আপনার কাছে সব তথ্যই আছে, জাস্ট 5 যোগ করে আসবে। প্রথম টার্ম হচ্ছে a হচ্ছে 1, ডি ডিফারেন্স হচ্ছে 5ই, কারণ আগেরটার সাথে 5 যোগ করার পরেই 5 করে আসবে, ডি হচ্ছে 5। এন এর মান কত? এন এর মান হচ্ছে 75, তাই না? তাহলে ডাইরেক্ট ফর্মুলা আছে না, ফর্মুলা বসালে কত আসবে? এই যে ফর্মুলা যেটা n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এখানে যদি ডাইরেক্ট বসান মান আসবে হচ্ছে এত, 13,950, এটাই আসবে মান। এই যে, ওকে নেক্সটে চলে যেতে হবে, এটা দেখানোর কিছু নেই, এটা খুব ইজি। আরেকটা ম্যাথ আসছে এরকম কাছাকাছি, যে বলছে সার্টেন সিকোয়েন্স এর হচ্ছে জাস্ট ডাবল। আগে এটা কিন্তু গুণিত না, সুতরাং ওই ফর্মুলাগুলো এখানে কাজ করবে না, যে ফর্মুলা আগে ছিল। মানে এটা হচ্ছে গুণোত্তর ধারা, কি বলে, জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজের ফর্মুলাগুলো মনে আছে আপনাদের? জি ভাই আছে। ফর্মুলা দিয়ে করে আলটিমেটলি কত দূর পর্যন্ত যাওয়া যায় দেখি। আমাদের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এখানে, কিন্তু এখানে কি চাইছে আগে সেটা দেখে নিই। এখানে অনেকটা এক্সট্রা জিনিস চাইছে, যে পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ ফার্স্ট 10, সাম অফ ফার্স্ট 10 টার্মের পজিটিভ ডিফারেন্স চাইছে। আরেকটা হচ্ছে 11 টার্ম আর 12 টার্মের ডিফারেন্সটা চাইছে। তাহলে এটা কিভাবে করা যায়? আমি আসলে এখানে ফর্মুলা ইউজ করিনি, কারণ আমার ফর্মুলা তখন মনে ছিল না, এই সময় আমার মনে নাই, ছিল না, তাই আমি ইউজ করি নাই। আমি ডাইরেক্ট বের করে করছি। ফর্মুলা কারণ মনে থাকলে কি একটু বলেন ফর্মুলাটা আমাকে। আমি ডাইরেক্ট করছি, কারণ আমার কাছে এটা ডাইরেক্ট করাটা ইজি মনে হয়েছে। আমার ফর্মুলাটা তখন মনে ছিল না, আমি সিরিজ করিনি, তাই আমার মনে নাই, আমি ডাইরেক্ট করছি। কারো ফর্মুলা মনে আছে তাহলে একটু বলেন ভাইয়া, আমি ফর্মুলাটা করি। ফর্মুলা তো সামেশনের ফর্মুলা নাকি হচ্ছে টার্ম বের করার ফর্মুলা? দুইটাই মানে দুইটাই তো লাগবে, এই দুইটার ক্ষেত্রে তো লাগবে না সাম বের করার ফর্মুলা। আমি মনে করি এই অঙ্কের জন্য ফর্মুলাটা করতে গেলে অনেক সময় লাগে। দেখেন আপনি বলেন ফর্মুলাটা বলেন, আমার ফর্মুলাটা মনে নাই। আচ্ছা, ফর্মুলা হচ্ছে এ আর এন মাইনাস 1, যেখানে আর হচ্ছে জেনারেল ডিফারেন্স, এ আর এন মাইনাস 1। এ আর এন মানে আর টু দি পাওয়ার, উপরে মাথার উপরে এ আর এন মাইনাস 1। এ আর এন মাইনাস 1 মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এন মাইনাস 1। এটা কি এসে ওই ফর্মুলা? এটা হচ্ছে টার্ম বের করার। টার্ম বের করতে, তাহলে এখান থেকে আমরা বের করি কত, কোন টার্ম বের করব, 11 টার্ম আর 12 টার্ম বের করে ফেলি। ওকে, এ হচ্ছে কত 1 ইনটু 2 টু দি পাওয়ার কত n মাইনাস 1, 11 টার্ম। n মাইনাস 1 উপরে নাকি নিচে? মনে হয় উপরে, এন মাইনাস 1 উপরে, এন মাইনাস 1 উপরে। এক্স্যাক্টলি, তাই তো বলি, n মাইনাস নিচে হওয়ার কথা না। তো n মাইনাস 1 তাহলে আলটিমেটলি 11 মাইনাস 1 আর এর মান 2 দেওয়া আছে। হ্যাঁ, আর এর মানে তো 2, এই যে 2 গুণ করেই তো প্রতিবার আসবে, এটাই তো আর এর হ্যাঁ মান। হ্যাঁ, দেওয়া আছে। এক্স্যাক্টলি, আমার মনে পড়ছে আপনার কথাতে, আমি ডাইরেক্ট করছিলাম, যাই হোক ডাইরেক্ট করার দরকার নেই, আমি ফর্মুলা দিয়ে করবো। দেখেন তাহলে 10 টু 2 টু দি পাওয়ার 10 হয়, হুইচ ইজ ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার ইকুয়াল টু 1024। এর মানে পরের টার্মটা কি আর মুখস্থ বলা যায়? 2048। আমি প্রত্যেকটাই টার্ম মুখস্থ জানি, কথা বুঝতে পারছেন? 2 দিয়ে গুণ করতে করতে 2040 12 পর্যন্ত আমার এমনি মুখস্থ আছে, কারণ 1 দিয়ে 2 গুণ করলে 2 4 8 16 32 এর মতো মনে মুখস্থ করাই যায়। এখন দেখেন এই দুইটা যোগ করে এটার সাথে প্রথম 10টার বিয়োগ,
তাহলে ওই সামেশনের ফর্মুলাটা কি বলুন তো ভাইয়া? আর এর মান যেহেতু বড় তাহলে এ আর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, এ এ আর 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 ব্র্যাকেটে এন মাইনাস ওয়ান। ব্র্যাকেটে এটা কি n মাইনাস 1 তাই না? নাকি নাকি নিচে এখানে 1 কোনটা? এন মাইনাস ওয়ান, এ আর এন, হ্যাঁ নিচে এইখানে মাইনাস ওয়ান লাস্টে। মানে উপরের এটা কারেক্ট না এটা কারেক্ট? নিচেরটা কারেক্ট। নিচেরটা কারেক্ট। এটাই আমার কনফিউশন লাগে। আরেকটা আল্লাহ। আছে, ভাগ দিতে হবে এন মাইনাস ওয়ান দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ আচ্ছা এটা না, এটা হচ্ছে রাইটার, রাইট? হুম। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট, আমি দেখি না আর তাড়াহুড়োর মধ্যে সময় পাই না। আর নিচে ভাগ দিতে হবে হচ্ছে কি দিয়ে? এন মাইনাস আর মাইনাস এন মাইনাস ওয়ান। n এই মাইনাস সূত্রটা আমি উপরে আর ওইটা উল্টা হলে তখন উল্টায় যায়। যদি n এর মান হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এখান থেকে যদি আমি ডাইরেক্ট বের করি, এই যে তাহলে কত আসবে? সূত্রটা আমি একটু দেখে নিই, আমি নিজেও ভুলে গেছি এটা। এই জন্য আমি কি করছি জানেন, ক্যালকুলেটর বের করে 1 যোগ 2 যোগ 4 যোগ ডাইরেক্ট 512 পর্যন্ত যোগ দিছি। 512 পর্যন্ত যোগ দিয়ে আসে হচ্ছে, আমি জানি কত আসবে, 1023 আসবে। যোগ দিয়ে 1023 আসবে। আর এখানে আসলে এই যে 1000, এটা আসবে 3072, 3072 আসে, দেখেন এটাই আসবে আই গেস। এটা সিরিজের অঙ্ক তো এখানে হঠাৎ করে আসছে, আমার আসলে দেখার আর সময়ই হয়নি এই অঙ্কটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এ আর এন মাইনাস ওয়ান, নিচে হচ্ছে আর মাইনাস ওয়ান। আর মাইনাস 1, রাইট, আর মাইনাস 1 হবে। এই আর এর মান বড় বলে আর মাইনাস 1, আর এর মান যদি ছোট হতো তখন 1 মাইনাস আর হতো, তাই না ভাই? 1 মাইনাস তখন এটা এটা আমার মনে পড়ছে, সব মনে পড়েছে, ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার মনে পড়ছে। তখন যদি আর এর মান 1 থেকে ছোট হইতো তখন এই যে এইটা হইতো ফর্মুলা, তাই না? হ্যাঁ এটাই আমার হ্যাঁ। মানে ইয়ে লাগলো, খটকা লাগলো। ওকে ওকে, তো এই যে যদি মান বসান তাহলে আসবে হচ্ছে 1023 আসবে। এটা কথা বুঝতে পারছেন? 1023, তাহলে ওই দুটা যোগ করলে হয়েছে, এই দুটো টার্ম যোগ করলে 3072 মাইনাস 1023। একটা জিনিস চিন্তা করে, এখানে 1024 যোগ করার 1024 এর সাথে 2048 যোগ করছিলাম, এর মানে এক বেশি হবে, 20 এর মুখে মুখে 49, রাইট, এটাই आंसर। ওকে, তাহলে এখান থেকে আমরা ফর্মুলা গুলো জানলাম, যেহেতু ফর্মুলা গুলো একটু সবার জন্য সাইডে বলিয়া দেই, যে তাহলে টার্ম বের করার ফর্মুলা হচ্ছে যে কততম টার্ম, এ আর হচ্ছে কত গুণ হারে বাড়ছে, যেমন এখানকার জন্য আর হচ্ছে 2, আর হচ্ছে কত গুণে হারে গেছে, আর এন যদি হয় টার্মের সংখ্যা তাহলে এ আর কত এন মাইনাস 1, তাই না? এটা হচ্ছে টার্ম, কততম টার্ম, এন তম টার্ম বের করার ফর্মুলা। আর সামেশন বের করার ফর্মুলা হচ্ছে একটু একটু আলাদা, মানে আর যদি বড় হয় 1 এর থেকে, সেটার জন্য হচ্ছে তখন ফর্মুলা হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, নাকি এন সরি এই আবার নিচে হ্যাঁ এন টোটাল মাইনাস 1, এই বড় করে দেখাইতে হবে, এটা ইরেজার দিয়ে আবার বুঝতে হবে, মাইনাস 1 বাই আর মাইনাস 1 যদি আর বড় হয়। আর যদি আর এর মান হচ্ছে 1 এর থেকে ছোট হয় তাহলে মান হচ্ছে 1 মাইনাস, জাস্ট উল্টে যাবে, 1 এ টু দি পাওয়ার আর টু দি পাওয়ার n by 1 minus r, right? Am I right? Yes, I'm right. এই দুটো হচ্ছে সামেশন, ওই গুণোত্তর ধারা জিওমেট্রিক সিরিজের ফর্মুলা হচ্ছে এই তিনটা ফর্মুলা। জিওমেট্রিক সিরিজ, এটা জিওমেট্রিক সিরিজ। আর অ্যারিথমেটিক সিরিজ আমরা যখন আগে যেগুলো দিই সব অ্যারিথমেটিক সিরিজ। ওকে, তাহলে এটা নিয়ে আর ডিসকাশন করার প্রয়োজন নেই। নেক্সট বলছে 40 নাম্বার অঙ্ক, বলছে the operation a at the rate operation is defined by the equation a b, এত হচ্ছে এটা। এখন জাস্ট কি বলছে যে x x এত এটা আর 3 at the rate x, দুইটার মান সমান। জাস্ট কিছু না, আপনি এইটার মানটা এভাবে বসায় দুই পাশে সমীকরণ করে দেখবেন যে কত আসে x এর মান, তাই না? এরকম না বিষয়টা? এখানে যদি আমি মান বসাই যে এই অনুযায়ী, তাহলে হবে x মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 2, এখান থেকে একটা আসবে। আর এখানে যদি আমি মান বসাই তাহলে হবে 3 মাইনাস 1 আর হচ্ছে b এর মান তো x মাইনাস 2। তো এখানে এই দুইটা হচ্ছে সমান, আসলে ইকুয়েশনে সমান বসাইলে x এর মান কত আসে? x এর মান আসে হচ্ছে -1,
এই দুটো যদি সমাধান করেন ইকুয়াল লিখে, তাহলে x এর মান আসছে -1 আর কোয়ান্টিটি হচ্ছে 1, তাহলে কোয়ান্টিটি b বড়। এটা নিয়ে কারো কনফিউশন আছে? তাহলে নেক্সটে চলে যাই। ক্লিয়ার করে দিলাম? ওকে, এই যে আসছে আরেকটা অঙ্ক, দেখেন বলছে the wait time in minute is w। কে আছেন? আচ্ছা পড়াশোনা শৈলের পার্শ্ব আছে, আচ্ছা তিনজন আছি, ওকে সমস্যা নেই, তিনজন হলেও চলবে আমার। the wait time in minutes হচ্ছে w দেওয়া আছে। for a table at certain restaurant can be estimated by the formula এত। তো ওয়েট টাইম বের করার যে কতক্ষণ ওয়েট করা লাগবে একটা টেবিলের জন্য, একটা টেবিলের মধ্যে কতজন বিভিন্ন মানুষজন বসবে খাওয়ার জন্য, তা ওয়েট টাইম বের করার ফর্মুলা হচ্ছে d² + kn, যেখানে d হচ্ছে ডিনারের সংখ্যা, ডাইনার বলে এটাকে ব্রিটিশ অ্যাকসেন্টে মেবি ডাইনার। তো এটা মানে হচ্ছে কি জানেন, যারা খাচ্ছে অলরেডি ওখানে বসে সেটার সংখ্যা হচ্ছে ডাইনার, যারা খাচ্ছে অলরেডি টেবিলে বসে আছে তাদের সংখ্যা ওই টেবিলটাতে। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা ফিক্সড কনস্ট্যান্ট, আমরা জানি না মান। আর এন হচ্ছে দ্য নাম্বার অফ পার্টিস অ্যাহেড ইন দ্য লাইন এট দ্য বিগিনিং অফ দ্য ওয়েট, মানে ঠিক এই টেবিলে বসার জন্য নেক্সট যে পরিমাণ মানুষ বা পার্টি রয়েছে, সাপোজ মনে করো একটা টেবিলে বসে 5 জন খাচ্ছে আর 4 জন লাইনে আছে যে 4 জন খাবে এই টেবিলে, তাহলে তাদের ডাইনার সংখ্যা হচ্ছে 5, আর যারা লাইনে আছে পার্টি, নেক্সট পার্টি, তারা এই পি এর মান হচ্ছে 4। কথা বুঝতে পারছেন? এটা পার্টি সংখ্যা, এই হচ্ছে দেওয়া আছে। তো এখন বলছে যে if a party of 4 has an estimated wait time of 40, একটা পার্টির এস্টিমেটেড টাইম হচ্ছে 40 when 6 other parties are ahead of it। ঠিক আছে, 6 other parties are ahead of it, মানে এই 4 পার্টির জন্য তাহলে 6 পার্টিটা কি ডাইনার, কারণ তারা হচ্ছে তাদের সামনে। তাহলে how much time would the estimated wait time be for the party of 6 if there is 3 parties ahead of it? জাস্ট এটাই কথা বলছে যে তাহলে 6 জন পার্টির জন্য টাইম কত হবে যদি তাদের সামনে 3 জন পার্টি থাকে, মানে 3 জন খাইতে থাকে, তাহলে 6 জন পার্টি যে দাঁড়াইছে তাদের জন্য টাইম কতক্ষণ ওয়েট করা লাগবে। তাহলে আমাদের আসলে আগেরটা থেকে কের মানটা বের করে নিয়ে আসতে হবে, তা না হলে আমি আসলে পরের মানটা যে টাইম বের করে নিতে পারবো না। এটা কি বুঝতে পারছেন? ওটাই বুঝি না, ইংলিশ কম বুঝি তো, বাংলা ভার্সন আমরা। মানে আমি আপনাকে এই অঙ্কের থিমটা বুঝাই দিই। এখানে বলছে যে একটা ফর্মুলা দিছে যে ওয়েট টাইম, মনে করেন যে আপনারা রেস্টুরেন্টে গেলে মাঝে মধ্যে এরকম মানে যে অনেক ভিড়, আপনি একটা স্পেসিফিক টেবিলে বসতে চান, কিন্তু ওই টেবিলে মানে বসতে চাইলে আপনার ওয়েট করতে হবে, একটা টাইম ওয়েট করতে হবে, সেই টাইমটাই দেওয়া আছে ডাব্লিউ, যে ওয়েট টাইম, যে আপনার কতক্ষণ ওয়েট করতে হবে। এবং এটা বের করার একটা ফর্মুলাও দিয়ে দিচ্ছে যে ওই ওয়েটার সাপোজ এই ফর্মুলা যে আপনার এই পরিমাণ টাইম ওয়েট করতে হবে, d² + kn পরিমাণ টাইম ওয়েট করতে হবে। কারণ d² আর n এর মানটা আসলে কি এখানে বর্ণনাতে আসছে, ডি বলছে দ্য নাম্বার অফ ডাইনার, মানে হচ্ছে ডাইনার মানে হচ্ছে যারা অলরেডি টেবিলে বসে খাচ্ছে, একটা সংখ্যা তো টেবিলে অলরেডি বসে আছে না, ভিড়ের মধ্যে টেবিলের মধ্যে বসে খাচ্ছে, সেইটার সংখ্যা হচ্ছে ডি। আর আপনার যারা ওয়েট করতেছে তাদের সংখ্যা হচ্ছে এন, পার্টি যারা ওয়েট করতেছে। এই হচ্ছে অঙ্কের মধ্যে মানে বিশ্লেষণী। এখন আমাদের মেন অঙ্ক যেটা, যারা ওয়েট করতেছে, এটা বিগিনিং অফ দ্য লাইন, মানে যে লাইন ধরে প্রথম যারা ওয়েট করতেছে তাদের সংখ্যা হচ্ছে এন। এইটুকু বুঝতে পারছেন অঙ্কের? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এখন আপনার হচ্ছে বাস্তব জীবন আসে। এখন তো এতক্ষণ থিওরি দেখলাম, এখন বাস্তব জীবনে কি হয়েছে আপনি যা দেখলেন যে আপনার কাছে আপনার একটা হচ্ছে পার্টি অফ 4, মানে 4 জন গেছে, 4 জন লোক যে দেখতে যে তাদের 40 মিনিট লাগবে, 40 মিনিট টাইম লাগবে, কারণ একটা টেবিলে 6 জন বসে অলরেডি খাচ্ছে, 6 আদার পার্টিজ আর অ্যাহেড অফ ইট, তাদের অ্যাহেড হতেছে এই 4 জন যায় দেখে যে তাদের আগেই 6 জন যায় টেবিল দখল করে ফেলছে, এবং তাদের হিসাব করে দেখলো তাদের 40 মিনিট টাইম লাগে। তাইলে এখান থেকে বের করতে বলছে যে যদি 6 জনের পার্টি যা দেখে যে 3 জন বসে খাওয়া শুরু করে দিছে, তাহলে তাদের কয় মিনিট টাইম লাগে। এই অঙ্কটা বুঝতে পারছেন?
আমার কি বের করতে বলছে? এখন তাহলে আমার ক্লু হচ্ছে যে এই দেখেন 4 জনের পার্টি যা দেখে 6 জন খাইতে বসছে, টাইম লাগে 40। এই ফর্মুলাতে সবই আছে, খালি কে এর মানটা নাই। এই দেখেন ডাব্লিউ টাইমও দেওয়া আছে, টাইম ডাইনার সংখ্যা 6 দেওয়া আছে, কনস্ট্যান্টের মান নাই, এম যারা ওয়েট করতেছে 4 এই মানটা দেওয়া আছে। এর মানে এখান থেকে আমাকে কনস্ট্যান্ট বের করে নিয়ে আসতে হবে। তাহলে কনস্ট্যান্ট আমরা বের করি 40 ইজ ইকুয়াল টু ডি ডাইনারের মান হচ্ছে 6 স্কয়ার প্লাস কে ইনটু 4। এই কথাটা বুঝতে পারছেন যে এই কোণ কিভাবে আসলো? ওই ফর্মুলার মধ্যে জাস্ট মানগুলো বসাইলাম। 40 মিনিট টাইম, 6 জন ডাইনার খাইতে বসছে, কে কনস্ট্যান্ট আর 4 জন ওয়েট করতেছে। এখান থেকে আমি কে এর মান বের করব ফার্স্ট আগে, নাহলে আমি পরের সূত্রে বসাবো কেমনে? তো এখান থেকে যেমনি কে হিসাব করি যে 6 স্কয়ার মানে কত? 36। তাহলে এই পাশে 6 স্কয়ার 10 মিনিট আছে, আল্লাহ। তাহলে এখান থেকে আমি হিসাব করি, তাহলে আমি ইসের মান কত পাবো? ডাইনারের মান কত পাবো? কে এর মান পাবো হচ্ছে 4। বুঝছেন? এখান থেকে যদি ক্যালকুলেট করি, এখানে 6 না, সরি এখানে 4, ফর্মুলাটা উল্টা লিখছি, এখানে 4 হবে। স্কয়ার ডাইনার, হ্যাঁ ঠিক আছে, এখানে 4 হবে আর এখানে 6 হবে, উল্টা লিখছি ভাই, সরি ভেরি মাচ, মেবি এটাই হবে, দাঁড়ান চেক করে নিই। ও গরম লাগিয়েছে, 10 মিনিট আছে। 24 ও হ্যাঁ ঠিক আছে, why 6 এর পার্স ইজ ahead of it, আমি উল্টা বলছি, একটু উল্টা বলে ফেলছি হ্যাঁ, এর জন্য ফর্মুলাটা উল্টা হবে। দেখেন কথার ভাঁজের মধ্যে উল্টা হয়ে গেছে। if a party of 4 has an estimated wait time of 50 when 6 parties are ahead of it, ঠিক আছে? এই কথাটার মানে হচ্ছে if a party of a 4 has an estimated wait time of 40, টাইম হচ্ছে 40 ঠিক আছে, কিন্তু কে আসলে ওয়েট করতেছে আর কে খাচ্ছে, এটাই আমি উল্টাই ফেলছি যে 40 minutes when 6 other parties are ahead of it, মানে তাদের সামনে 6 জন ওয়েট করতেছে, তারা 4 জন বসে আছে, তাদের কাছে 40 মিনিট টাইম আছে। এইটা হচ্ছে অঙ্ক। মানটা কে এর মানটা ঠিক আছে এভাবে বের করতে হবে। বই তো ডিস্টার্ব করতেছে। দেখেন এই কথাটার মানে হচ্ছে if a party of 4 has estimated wait time, মানে তাহলে আলটিমেটলি এইখানে বসে খাচ্ছে হচ্ছে 4 জন এবং 6 জন পার্টি হচ্ছে ahead of it, তাদের সামনে ওয়েট করতেছে যে খাওয়ার জন্য, তাহলে 40 মিনিট টাইম আছে। এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে 46 হচ্ছে ডাইনার এর সঙ্গে ওয়েট করতেছে যারা, আর 4 হচ্ছে ডাইনারের সংখ্যা। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা? যে কার জন্য বলছিলেন, কে জন্য বলতেছিলেন? আমি একটু উল্টা বলে ফেলছি তাড়াহুড়ো করে অঙ্কটা করতে যে 6 জন এহেডে আছে, 6 আদার পার্টিস আর এহেড অফ ইট, মানে এদের সামনে আছে, মানে 6 জন ওয়েট করতেছে আসলে, এর মানে 4 জনই বসে আছে। কথাটার পার্সপেক্টিভটা আমি উল্টা করে ফেলছিলাম। তাহলে এইটার মধ্যে আমরা বসাইলাম, মানগুলো বসানোর পর কে এর মান আসে হচ্ছে এখানে হচ্ছে 16, 16টা এই পাশে চলে গেলে বিয়োগ দিলে হয় হচ্ছে 24 আর হচ্ছে 6 কে হচ্ছে 24, তাহলে কে এর মান হচ্ছে আসে 4। এই পর্যন্ত ধরতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আমি জাস্ট ফার্স্টে কিন্তু উল্টা বলে ফেলছিলাম, ডাইনারের সঙ্গে 6 বলে ফেলছিলাম। এখানে বলছে এই যে আমি জাস্ট একটু ভুল হয়ে গেছে যে when 6 আর parties are ahead of it মানে হচ্ছে 4 জন, তাহলে ahead আছে সামনে আছে 4 জন, মানে কি মানে সামনে আছে 6 জন, মানে হচ্ছে 4 জন আসলে বসে আছে। এই কথা, তাদের কাছে এই 4 জনের কাছে 40 মিনিট টাইম আছে। এই হচ্ছে ঘটনা। তাহলে এখন আমাদের কে এর মান আমরা পেয়ে গেলাম 4। এখন আমরা সেকেন্ড কেসটাতে ইউজ করব যে তাহলে how many minutes would the estimated time for a party of 6, তাহলে 6 জনের কাছে কত টাইম থাকবে যদি 3 পার্টিস আর ahead of, মানে 6 জন বসবে ডাইনারে, তাদের কাছে কত টাইম পাওয়া যাবে যদি 3 জন সামনে থাকে, 3 জন দাঁড়ায় থাকে যে হ্যাঁ তারা খাইতে বসবে, তাহলে তাদের কাছে কত টাইম থাকবে। তাহলে এই ফর্মুলাতে আমরা বসাই, তাই না? ফর্মুলাতে বসাই যে কে মানে টাইম, যেটা কে সরি কে না টাইম হচ্ছে w ইজ ইকুয়াল টু ডি, মানে কি ডাইনার যেটা বসে আছে 6 স্কয়ার প্লাস কে ইনটু কে এর মান হচ্ছে আমরা ডাইরেক্ট বসে দিব 4, কে আর লিখবো না, 4 ইনটু যারা ওয়েট করতেছে সংখ্যা 3, এই যে
তাহলে এটা হচ্ছে 36 প্লাস 12 মানে 48 মিনিটস ওয়েট করতে হবে, টাইম বেরোলো 48 মিনিটস। এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে নাকি আবার বলা লাগবে? কারা বসে আছে আর কারা খাচ্ছে এটা এটা জাস্ট বুঝতে পারলেই হবে অঙ্কের ক্ষেত্রে। যেখানে যে বলা হয়েছে 4 পার্টি হ্যাজ এন এস্টিমেট, হ্যাঁ এই ফর্মুলাটা কেন একটু ক্লিয়ার করে দিই, একটু বলে নেই। এই ফর্মুলাটা হচ্ছে তাদের জন্য যে আলটিমেটলি যারা বসে আছে তাদের কাছে কত টাইম দেওয়া হবে, যে আপনারা তাড়াতাড়ি এই টাইমের মধ্যে খাওয়া শেষ করবেন, আপনাদের সামনে এতজন বসে আছে, এটা তাদের জন্য টাইম যারা বসে আছে। সেই ক্ষেত্রে এই যে 4 পার্টি অফ তাদের এস্টিমেটেড টাইম হচ্ছে 40, মানে তারা 4 জন বসে ছিল আর তাদের সামনে ছিল 6 জন। এই আমার এখানে আমি গুলায় ফেলেছিলাম ফার্স্টে। আর হচ্ছে তারপরে জাস্ট এখানে বের করতে পারছে যে তাহলে 6 জনের কাছে কত টাইম আছে, মানে 6 জন বসবে আর সামনে ওয়েট করতেছে 3 জন পার্টি। ওকে, এই দুইটা তুলনা করে জাস্ট আমরা 48টা বের করে নেব। ক্লিয়ার? আর মনে হয় 5 মিনিট টাইম আছে আজকে। এইটা 3টা সেশন লাগে গেল, এতগুলো 57 ম্যাথ আছে, ও পর্যন্ত আজকে যাইতেই পারবো না। ভাই আজকে মাথা হয়ে গেছে, হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাঁ জানি তো, এটা অনেকগুলো ম্যাথ আছে, অনেক ক্যাটাগরি একটু বড় ছিল এখানে সব ম্যাথ। তারপরে আমার আজকে বেশি লাগতেছে না, পেইন লাগতেছে না। আমার পেইন লাগছে এই যে ইসে আছে না, ওই যে ইনইকুয়ালিটির যে পরের পার্ট যে করলাম না, ওইটা আমার সব থেকে পেইনফুল সেশন গেছে আমার, একদম মানে আমার মাথাটা নষ্ট। হ্যাঁ আমার মাথা একটা ভিডিও 2 ঘন্টার উপরে, আমার নিজের মাথাটাই নষ্ট হয়ে গেছে যে কি মানে একটার পর একটা মানে উল্টাপাল্টা। এখনো আমার মাথা এখনো ঠিক আছে, এই যে একটু একটু ভুল হইতেছে, লাস্টের দিকে চলে আসছে যে এখন মাথাটা একটু গরম হয়ে গেছে। আমি তো আরো বকবক করতেছি, আমার আরো বেশি প্রেসার যায় যে বলতে বলতে হঠাৎ করে ভুল হইল। হ্যাঁ আরেকটা অঙ্ক দেখাই ফেলি। হ্যাঁ বকবক করতে করতে আমারও ভুল হয়ে যায় মাঝে মধ্যে, এটা ক্ষমাসুর উদ্দৃষ্টিতে দেখবেন সবাই। আগে দেখেন কয়টা অঙ্ক আছে, যদি অনেক বেশি থাকে তাহলে আর দেখানো লাগবে না, একবারেই দেখেন। হ্যাঁ না আর 57টা 17টা অঙ্ক আছে ইনশাআল্লাহ। আর 3 মিনিট আছে তো লাগবে না, এই অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব ইজি, এটা সিকোয়েন্সের অঙ্ক তো, এটা আপনারা বুঝবেন। এটা দেখে আজকে শেষ দিয়ে দেবো 42টা। ওকে ফাইন, আর 3 মিনিট আছে। দেখেন বলছে a⁴ হচ্ছে এত, 7 এর মান দিয়ে দিছে। এটা মুখে মুখে করলেও চলবে, বুঝলেই এটা অঙ্ক করাই লাগবে, এটা খুব ইজি ম্যাথ। দেখেন এই সিকোয়েন্সে বলা হচ্ছে যে একটা সংখ্যা বের করতে হলে আগের সংখ্যার সাথে 7 বিয়োগ করতে হয়। এখন আমার কাছে চাইছে কি a1, এখন আপনি চিন্তা করেন a1 আর আছে a7, আর আমাদেরকে নিচের দিকে যাইতে হবে a1। এখন একটা এই সূত্র দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন যে একটা সিরিজের একটা টার্ম বের করতে হলে আগের টার্মের সাথে 7 বিয়োগ করা লাগে। তাইলে উল্টাটা আপনি চিন্তা করেন a⁻n-1 ইজ ইকুয়াল টু a⁻n+7 না, মানে আগের টার্মটা বের করতে হইলে আমরা পরের টার্মের সাথে 7 যোগ করা লাগবে না? এই কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? জাস্ট এটা খালি সাইনটাকে এই পাশে নিয়ে আসলাম। এর মানে একটা সিকোয়েন্সের মধ্যে যতগুলো টার্ম আছে তার একটা টার্মের আগের টার্ম যাইতে গেলে আমাকে 7 যোগ করতে হবে। এটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ না বলেন। হ্যাঁ বুঝতে পারছি। সবাই হ্যাঁ না বলেন, আপু বুঝতে পারলে হ্যাঁ বা না বলেন, এরপর আমাদের অঙ্ক শেষ। বুঝতে পেরেছি এটা। এখন দেখেন আপনি চিন্তা করেন a7 এর মান হচ্ছে 7, তাহলে a6 এর মান বের করতে গেলে আপনি আরো 7 যোগ করবেন না, 14 হবে না? এইভাবে a1 পর্যন্ত যদি আপনি যাইতে যান তাহলে একটা কিছু হবে মান, যেটার মান অবশ্যই তো পজিটিভ হবে। এই কথাটা কি বুঝতে কোনো কষ্ট হইতেছে? কারণ a5 এর মান হবে 21, এভাবে a1 এর মান হবে 7 এর ঘরের নাম তার কোন একটা অংশ, কিন্তু সেটা পজিটিভ, আমার বের করার দরকার নেই। এই মানটা হচ্ছে নেগেটিভ, এই মানটা পজিটিভ, এটা গ্রেটার। বুঝতে পারছেন অঙ্কটা? এটা অঙ্ক করে বের করার দরকার নেই, আপনারা যে সেইটুকু বুঝতে পারলেই হবে। ক্লিয়ার? অঙ্কটা ক্লিয়ার? কেউ কোনো কমেন্ট করে না? আল্লাহ, শেষের ম্যাথে কেউ কমেন্ট করে না, বুঝতে পারছেন? ওকে ওকে থ্যাংক ইউ। তাহলে আজকের সেশন এখানে শেষ দেই, আর বাড়াইতে চাই না, সবাই একটু মাথা ঠান্ডা করেন। 42টা তো আর বেশি অঙ্ক নাই, আর মনে 15টা অঙ্ক বা 15টা অঙ্ক রইলো। 42টা আছে আর দেখি লাস্ট হচ্ছে 57, এই যে এই কয়টা অঙ্ক আছে, বেশি প্যারা খাওয়া লাগবে না নেক্সট সেশনে। নেক্সট সেশনটা ছোটখাটো করে একটা সেশন করে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য সব যা যা বলা হয়েছে সব ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে কোনো অঙ্কে? ডাকের অঙ্কগুলো আপনারা একটু স্পেশালি দেখিয়েন, সিকোয়েন্স আর ডাকের অঙ্কগুলো এখানে বেশি দিছে। ঠিক আছে, অন্যান্য কিছু মিসেলেনিয়াস অঙ্ক আছে, ওগুলা একটা দুইটা হয়, কিন্তু বেশিরভাগ আমরা করলাম কি সিকোয়েন্সের অঙ্কগুলো করলাম, আর ডাকের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এগুলা কিন্তু খুব ইজি ম্যাথ, এগুলা পান্তা ভাত, এগুলা না দেখলে কিন্তু ডাকের অঙ্কগুলো আপনারা দেখবেন বাসায়, আর হচ্ছে সিকোয়েন্সের গুলো একটু দেখিয়েন।
এই যে এই ডাকের অঙ্কগুলো ভালো আছে। ওকে, তো আজকের জন্য সেশন শেষ। আমি বিদায় নিচ্ছি, লেস দেন 1 মিনিট আছে, রেকর্ড অফ করে দিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু ঠিক আলাইকুম। আছে, আল্লাহ হাফেজ।